মনির ভাই আছেন নাকি? একটু এদিকে আসেন তো। না ঠিক আছে, চলতেছে চলতেছে। ওরে মেইন পেজ দিয়ে শুরু হয়েছে। মেইন পেজ এইটা দেখাইতেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমাদের নেটওয়ার্ক খুবই সমস্যা করছে, যার কারণে তোমাদেরও সমস্যা হচ্ছে আমাদের আজকের ক্লাসটি করতে। তো অনেক জাবের বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিলম্ব করছি না, তোমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষমান। আমরা আমাদের ক্লাসে ফিরে আসছি। তো আমরা যেই কথাটাতে ছিলাম, যে আমরা ইতিপূর্বে জেনেছি হোয়াট ইজ বিভার্বস, তারপর জেনেছি বিভার্বস কি, তারপরে জেনেছি
যে দ্য পার্টস অফ বিভার্স, বিভার্বের অংশ, 10টি বিভার্বকে আমরা 4টি পার্টে বিভক্ত করে দিয়েছি। একালে 3টি, সেকালে 2টি এবং পরকালে 2টি, আদার্সে 3টি। এই হলো মোট 10টি বিভার্বস। কেন ভাগ করলাম? তার কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত কথা বলি সমস্ত কথাগুলো 3টা কালের সাথে বিভক্ত, একাল, সেকাল, পরকাল, মানে বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই জন্য আমরা এই বিভাগগুলোকেও কালের সাথে ভাগ করে দিলাম। বর্তমানের জন্য 3টে অ্যামিজার, অতীতের জন্য 2টি ওয়াজ ওয়ার, আর ভবিষ্যতের জন্য 2টি শ্যাল বি, উইল বি, আদার্সে বিবিন বিং। এই 3টা নিয়ে আপাতত আমাদের কোনো কাজ করা লাগবে না। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে যখন ইম্পারেটিভ মুড পড়ব, যখন আমাদের ভয়েসের টপিক আসবে, তখন আমরা এগুলো নিয়ে বিশদ কাজ করব। এখন আপাতত আমাদের কাজ হলো এই 7টাকে নিয়ে কাজ করা। যার কারণে আমরা দ্য পার্টস অফ বিভার্বস, বিভার্বের অংশ কয়টি? 4টি। একাল, সেকাল, পরকাল, আদার্স। একালে এমিজার, সেকালে ওয়াজ ওয়ার, পরকালে শ্যাল বি, উইল বি, আদার্সে বিবিন বিং। আশা করি সবাই বুঝতে পারছো। দেন আমাদের 4 নাম্বার টপিক ছিল ইউজ অফ বি ভার্বস। ইউজ অফ বি ভার্বস, বিভার্বের ব্যবহার। আমরা ইতিপূর্বে জানলাম বিভার্বস 10টি। তানিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিই এখন আমাদের ক্লাস ঠিক আছে কিনা, এখন নেটওয়ার্ক কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আমরা ইতিপূর্বে আমরা জানতে পারলাম বিভার্বস হলো 10টি। বিভার্ব হলো ইংরেজি শেখার মূল চাবিকাঠি এবং 10টি বিভার্বকে 4টি পার্টে বিভক্ত করা হয়েছে, একাল, সেকাল, পরকাল, আদার্স। একালে এমিজার দেওয়া হয়েছে, সেকালে ওয়াজওয়ার দেওয়া হয়েছে, পরকালে শ্যাল বি, উইল বি। ইংরেজি এগুলো এইভাবেই ব্যবহার করে থাকি। এখন আমাদের জানার বিষয়, এগুলা খায় নাকি মাথায় দেয়? বিভার্বস দিয়ে কি করি? ইউজ অফ বিভার্বস, এগুলা খায়ও না, মাথাও দেয় না, ভাষায় ব্যবহার করে। কখন করে? যখন ইংরেজরা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর, আমি আবারও বলছি, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয় বহন করে এমন কোনো বাক্য বলে, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। কি বললাম? যে যখন ইংরেজরা কি করে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয়, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা, এই 6 ধরনের কথা বোঝাতে ইংরেজরা বিভার্ব ব্যবহার করে। যদি এই কথাগুলো একালের হয় তাহলে একালের ভার্ব ব্যবহার করে, যদি সেকালের হয় তাহলে সেকালের ভার্ব ব্যবহার করবে, আর যদি পরকালের হয় তাহলে পরকালের ভার্ব ব্যবহার করবে। একালের হলে এমিজার দিবে, সেকালের হলে ওয়াজার ব্যবহার করবে, পরকালের হলে শ্যাল বি, উইল বি ব্যবহার করবে। হ্যাঁ, তোহা চৌধুরী, সবকিছু ঠিক আছে, ধন্যবাদ। স্যার, ইংরেজিতে ভালো করতে হলে ইংরেজি গ্রামার ভালো জানতে হবে নাকি? ইসমাইল, এটা একটা ভুল ধারণা। গ্রামার কি আমি কি শিখবো? আমি তো জন্ম থেকেই গ্রামার ব্যবহার করি। আমরা কি কখনো বলি যে ভাত আমি খাই কিংবা ভাত খাই আমি? কখনো বলি না। আমরা কি বলি? আমি ভাত খাই। যারা মাদ্রাসায় আছে তারা কি কখনো এরকম বলে যে বাকরুন নাসারা জাইদান? কখনো বলে না। কি বলে? নাসারা বাকরুন জাইদান, বকর জাহিদকে সাহায্য করলো। এটাই গ্রামার, এইটাই গ্রামার। নতুন করে আমাদের গ্রামার আর শেখা দরকার নাই, বরং আমরা কি বলি? আমরা বলি প্রয়োজন মতো গ্রামার জানা আছে তোমার, এখন শুধু দরকার এগুলোর ব্যবহার। নতুন করে তোমাকে আর গ্রামার শিখতে হবে না ইনশাআল্লাহ। নো টেনশন, চিন্তা করার দরকার নেই, দুশ্চিন্তা করার দরকার নেই। আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ দেখবা তোমার এই সমস্ত ভুল কনসেপ্ট কিভাবে আমরা একটা সঠিক ওয়েতে নিয়ে যাই। তো যে কথা বলতেছিলাম, যে বিভার্ব কোথায় ব্যবহার করা হয়? কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয়, অবস্থা। অবস্থা মানে কি? অবস্থা মানে হলো ব্যক্তি, বস্তু, প্রাণীর দোষ, গুণ, ভালো, মন্দ, সংখ্যা, বয়স, পরিমাণ, এই কথাগুলোকে আমরা অবস্থা বলি। অবস্থান মানে লোকেশন। অবস্থান মানে লোকেশন, যে কোনো কিছুর লোকেশন। ব্যক্তি, বস্তু, প্রাণী। গোটা পৃথিবীকে যদি আমি বিবেচনা করি, আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে সাজিয়েছেন এই 3টা জিনিসের দ্বারা, ব্যক্তি, বস্তু, প্রাণীর দ্বারা।
তাহলে বোঝা গেল এই পৃথিবীর সমস্ত ব্যক্তি বস্তু প্রাণীর পরিচয় দিতে বিভার্ব লাগবে, অবস্থা বোঝাতে বিভার্ব লাগবে, অবস্থান বোঝাতে বিভার্ব লাগবে, রং বোঝাতে বিভার্ব লাগবে, চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাতে বিভার্ব লাগবে, পেশা বোঝাতেও বিভার্ব লাগবে। এছাড়া আর কোনো গতি নেই। আমি যদি বলি যে আমি এখন ক্লাসে আছি, বিভার্ব ছাড়া পৃথিবীতে অন্য কোনো ভার্ব নেই যে ভার্ব দিয়ে বোঝানো যাবে আমি এখন ক্লাসে আছি। এই বাক্যটাকে ইংলিশ করা যাবে। তারপরে কথা হলো যে যদি এই 6 ধরনের কথা পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা, এই 6 ধরনের কথা যদি একালের হয় তাহলে আমরা একালের ভার্ব দিব, এমিজার দিব, সেকালের হলে ওয়াজ ওয়ার দিব, পরকালের হলে শ্যাল বি, উইল বি দিব। যেমন আমি বাংলাদেশের নাগরিক, এই বাক্যটা তারা কি বুঝিয়েছে? এই বাক্যটা তারা কি অবস্থান বুঝিয়েছে, অবস্থা বুঝিয়েছে, আমার রং বুঝিয়েছে, আমার চারিত্রিক বৈশিষ্ট্য বুঝিয়েছে, নাকি আমার পেশা বুঝিয়েছে? অবশ্যই এই বাক্যটা তারা আমার পরিচয় বোঝানো হয়েছে, আমি বাংলাদেশের নাগরিক। তাহলে এই বাক্যটা ইংলিশ করতে কি লাগবে? বিভার্ব লাগবে। এবার আমি বিবেচনা করব বাক্যটা কি একালের পরিচয় নাকি সেকালের পরিচয় নাকি পরকালের পরিচয়। আমি বাংলাদেশের নাগরিক, এটা একালের কথা। আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, এটা সেকালের কথা। আমি বাংলাদেশের নাগরিক হব, এটা ভবিষ্যতের কথা, পরকালের কথা। তাহলে যেহেতু একালের কথা, তাহলে এখানে কি লাগবে? এম ইজ আর দিয়েই বাক্যটা কি করতে হবে? ইংরেজি করতে হবে। তারপর আমি সৎ, বাক্যটা দ্বারা কি বুঝিয়েছে? আমার অবস্থা বুঝিয়েছে। আমি ঢাকায়, এই বাক্যটা দ্বারা আমার অবস্থান মানে লোকেশন বুঝিয়েছে। আমি কালো, এটা দ্বারা আমার রং বুঝিয়েছে। আমি অহংকারী, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য। আমি একজন শিক্ষক, এটা আমার পেশা। তাহলে বোঝা গেল এখানে আমরা যে 6টা জিনিস বলেছি, আইডেন্টিটি, পজিশন, লোকেশন, কালার, পার্সোনালিটি, অকিউপেশন, এই 6 ধরনের কথা আমরা এখানে একটা উদাহরণ নিয়ে আসছি। আমি বাংলাদেশের নাগরিক, বাক্যটা দ্বারা পরিচয় বুঝিয়েছে। আমি সৎ, এটা দ্বারা বুঝিয়েছে অবস্থা। আমি ঢাকায়, এটা আমার অবস্থান। আমি কালো, এটা রং। আমি অহংকারী, এটা চারিত্রিক বৈশিষ্ট্য। আমি একজন শিক্ষক। তাহলে বোঝা গেল একজন ব্যক্তির তো একজন ব্যক্তির পরিচয় আছে, অবস্থা আছে, অবস্থান আছে, রং আছে, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, পেশা আছে। কিন্তু আমি যদি বস্তুকে বিবেচনা করি, বস্তুর পরিচয় আছে, অবস্থা আছে, অবস্থান আছে, রং আছে, কিন্তু বস্তুর কি নেই? চারিত্রিক বৈশিষ্ট্য নেই, পেশা নেই। প্রাণীকে যদি চিন্তা করি, প্রাণীর পরিচয় আছে, অবস্থা আছে, অবস্থান আছে, রং আছে, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কিন্তু পেশা নেই। তাহলে বোঝা গেল ব্যক্তির ক্ষেত্রে 6টাই প্রযোজ্য, বস্তুর ক্ষেত্রে 4টা প্রযোজ্য, আর প্রাণীর ক্ষেত্রে 5টি প্রযোজ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এতটুকু তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা এই বিভার্বের ব্যবহারটাকে একটু গভীরভাবে আরেকটু যদি আলোচনা করি, আমরা বলেছি বিভার্ব কোথায় ব্যবহার করা হয়? কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। যেমন আমি বাংলাদেশের নাগরিক, বাক্যটা দ্বারা পরিচয় বুঝিয়েছে। এজন্য আমরা এখানে কি দিচ্ছি? আই এম দ্য সিটিজেন অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের নাগরিক। এখানে ভার্বটা কি ভার্ব? বি ভার্ব। আমি সৎ, তাহলে বাক্যটা দ্বারা কি বুঝিয়েছে? অবস্থা বুঝিয়েছে। এই জন্য আমাকে কি দেওয়া লাগছে? আই এম অনেস্ট, এম দেওয়া লাগছে, বি ভার্ব দেওয়া লাগছে। কিভাবে দিয়েছি এটা আমরা পরে দেখবো, পরে বুঝবো। আমি ঢাকায়, এটা আমার অবস্থান। তাহলে আমি ঢাকা ইংরেজি কি? আই এম ইন ঢাকা। তাহলে এখানে এমটাও কি ভার্ব? বি ভার্ব। আমি কালো, আই এম ব্ল্যাক। তাহলে এখানে ভার্বটা কি ভার্ব? বি ভার্ব। আমি অহংকারী, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য। এই জন্য আমি অহংকারী ইংরেজি কি? আমি অহংকারী, একটু ভুল হয়েছে, আই এম অ্যারোগেন্ট। আই এম অ্যারোগেন্ট। তাহলে এখানে ভার্বটা কি? বি ভার্ব। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। তাহলে এখানে এমটা বি ভার্ব। তাহলে বোঝা গেছে যে পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা, এই 6 ধরনের কথা বোঝাতে অবশ্যই কি লাগবে? বি ভার্ব দেওয়া লাগবে। যদি এগুলো একালের হয় একালের দিব, সেকালের হলে সেকালের দিব, পরকালের হলে পরকালের দিব। আমরা যদি আরেকটু গভীরে যাই, আচ্ছা, তাহলে যদি পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা একালের হলে একালের, সেকালের হলে সেকালের, পরকালের হলে পরকালের ভার্ব দিব। স্যার বাংলাটা ইংরেজি করে দেন।
কিসের বাংলাটা? ইয়াসিন আরাফাত, কোন বাংলাটা ইংরেজি করতে? হুজুর আদার্স বলতে কোন কাল বোঝায়? ইয়াসিন আরাফাত, তুমি কি জানতে চাচ্ছ? কিসের বাংলা ইংরেজি করে দিব, কমেন্টে জানিয়ে দাও। এরপরে দ্য ডিসকাশন অফ প্রেজেন্ট, একালের আলোচনা। আমরা ইতিপূর্বে দেখেছি বিভার 10টি, এটাকে 4টা পার্টে বিভক্ত করা হয়েছে। একালে, একাল, সেকাল, পরকাল, আদার্স। একালে আমরা ভার্ব দিয়েছি কয়টি? 3টি। কি কি? এম, ইজ, আর। এখন আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র ইংরেজি কি? আমি মানি আই, একজন মানি আর, ছাত্র মানি স্টুডেন্ট। এখন আমি একজন ছাত্র এই কথাটা দ্বারা আমার পরিচয় বুঝিয়েছে, এই জন্য বিভার্ব দেওয়া লাগবে। এবার বিভার্স তো 10টি, আমি 10টি দিতে পারবো না, কয়টি দিতে হবে? 1টি দিতে হবে। তার জন্য আমি কি করলাম? পার্টস অফ বিভার্বের কাছে চলে গেলাম, গিয়ে দেখলাম বিভার্ব 4টা পার্টে বিভক্ত। তাহলে আমার বাক্যটা কোন পার্টে আছে? আমি একজন ছাত্র, অবশ্যই এটা একালের কথা। তাহলে একালের মধ্যে আমার বাক্যটা একালের মধ্যে আছে। যদি আমি একজন ছাত্র ছিলাম বলা হতো তাহলে সেকাল হতো, আমি একজন ছাত্র হব বলা হতো তাহলে পরকাল হতো। যেহেতু একাল বুঝিয়েছে এই জন্য আমাকে কি করতে হবে? এই জায়গায় একালের বিভাগ দেওয়া লাগবে, এম, ইজ, আর, এই 3টার যে কোনো একটি। এখন আমি কোনটা দিব এই সিদ্ধান্ত আমাকে কে দিবে? এই সিদ্ধান্ত দিবে এখানে সাবজেক্টটা। সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট যদি আই হয় তাহলে একালে তার সাথে এম হয়, আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে বোঝা গেল আমি একজন ছাত্র ইংরেজি কি? আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কিন্তু যদি সাবজেক্ট যদি ভিআইপি হয় তাহলে একালে তার সাথে ইজ হয়, সাবজেক্ট যদি আনভিআইপি হয় তাহলে একালে তার সাথে আর হয়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভিআইপি কি আনভিআইপি কি? আমরা গত ক্লাসে অনেক সুন্দর করে বুঝিয়েছি। একজন লিখেছে আদার্স বলতে কোন কাল বোঝায়? আচ্ছা, আদার্স বলতে আমরা বুঝিয়েছি অন্যান্য, যেগুলা যে ভার্বগুলা কোনো কালের সাথে যায় না ওইটাকে আমরা আদার্স, অন্যান্য হিসেবে রেখে দিয়েছি। ওই ভার্বগুলার কোনো কালের সাথে সম্পৃক্ত হবে না, এজন্য আমরা আদার্স বলেছি। আচ্ছা, আমরা যে কথায় ছিলাম যে সাবজেক্ট যদি ভিআইপি হয়, এই পৃথিবীতে যত সাবজেক্ট আছে, সাবজেক্ট কি? বাক্যে, একটি বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সেই সাবজেক্ট। একটি বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় ওই ওয়ার্ডটাকে কিংবা ওই শব্দটাকে কিংবা ওই ওই ফ্রেজাল ওয়ার্ডটাকে আমরা সাবজেক্ট বলি, যার সম্পর্কে বাক্যে তথ্য দেওয়া হয়। এই সাবজেক্টটা গোটা পৃথিবীর সমস্ত সাবজেক্টকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হলো আই, একটা ভিআইপি, আর একটা আনভিআইপি। আই সে একটা, কিন্তু ভিআইপি বলতে সংখ্যাটা হিউজ, এটা ম্যাসিভ, অনেক হতে পারে, এটার কোনো রেস্ট্রিকশন নেই। আনভিআইপি বলতে এটারও কোনো রেস্ট্রিকশন নেই। তো আমরা এখানে কিছু সাবজেক্ট লিখে দিয়েছি উদাহরণ দেওয়ার জন্য। আই আমি, ইউ তুমি, ইউ আপনি, ইউ আপনারা, ইউ তোমরা, উই আমরা, দেই তারা, হি সে পুরুষ, সি সে মহিলা, ইট ইহা, রনি মানি সমস্ত ব্যক্তি থেকে আমরা একটা ব্যক্তির নাম নিলাম, রোমা মানি সমস্ত মহিলাদের থেকে একটি মেয়ের আমরা নাম নিলাম। এখানে এখন আমরা চিনব ভিআইপি কি। ভিআইপি হওয়ার জন্য শর্ত এক হলেই, যখন বাক্যের কোনো একটা সাবজেক্ট দ্বারা একজনকে মিন করবে কিংবা একটি বোঝাবে তখন আমরা ওই সাবজেক্টটাকে ভিআইপি বলবো। আর যদি ভিআইপি হয় চোখ বুঝে আমরা এখানে ইজ দিয়ে দিব, ভিআইপি হলেই ইজ। আনভিআইপি হওয়ার শর্ত একের বেশি হলেই আনভিআইপি। তো একের বেশি হলেই আনভিআইপি, একের অধিক যখন বোঝাবে, এটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, তখন আমরা তাকে আনভিআইপি বলবো। আর আনভিআইপি হলে আমরা আর দিয়ে দিব। কখন দিব? যখন যে বাক্যটাকে আমি ভার্ব দিতে যাচ্ছি ওই বাক্যটা দ্বারা যদি পরিচয় বোঝায়, অবস্থা বোঝায়, অবস্থান বোঝায়, রং কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা পেশা বোঝায়, তখন আমরা ভিআইপির ক্ষেত্রে ইজ দিব, আনভিআইপির ক্ষেত্রে আর দিব। আর জন্মগত আনভিআইপি হলো 6টি, আমরা গত ক্লাসে বলেছিলাম 4টা ইউ এবং উই, দেই, এই 6টাকে বলি আমরা জন্মগত আনভিআইপি। কেন? কারণ ইউ অর্থ তুমি, তুমি বললে একজন বোঝায়, ইউ অর্থ আপনি, আপনি বললে একজন বোঝায়। যদিও একজন বোঝায়, শর্ত অনুযায়ী ভিআইপি হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভিআইপি হবে না, কেননা এই 6টা আনভিআইপির গড়েই জন্ম হয়েছে। আমরা এগুলোকে নাম দিয়েছি জন্মগত আনভিআইপি, এগুলোর সাথে সবসময় আর হবে। তাহলে ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর,
উই আর, দে আর। হি ইজ, সি একজন বোঝায়, ইজ, ইট ইহা একজন বোঝায়, একটি বোঝায়, ইজ। রনি বললে একজন পুরুষকে বোঝায়, ইজ। রুমা বললে একজন মেয়েকে বোঝায়, ইজ। তাহলে পৃথিবীতে যা কিছু আছে, এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি গাছটি ভিআইপি না ভিআইপি, অবশ্যই গাছটি দ্বারা যেহেতু একটি বোঝায় ভিআইপি, তাহলে গাছটি ইজ, মেয়েটি ইজ, বাচ্চাটি ইজ, ছেলেটি ইজ, লোকটি ইজ। এখন যদি তোমাকে বাংলা বাক্য বলা হয় লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি ইংলিশ কি বলবা? তুমি বলে ফেলো লোকটি ইজ আমার সামনে দাঁড়িয়ে আছে, কারণ এই বাক্যটা দ্বারা লোকেশন বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে। তো অবস্থান বোঝালে বিভার, বাক্যটা একালের, এই জন্য একালের বিভার। বাক্যের সাবজেক্ট ভিআইপি, এই জন্য আমি কি দিয়ে দিব? ইজ দিয়ে দিব। লোকটি ইজ আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন তোমাকে কেউ প্রশ্ন করছে এই তুমি কোথায় আছো, তুমি তাকে ইংলিশে বলবা যে আমি ক্লাসে আছি। তাহলে আমি ক্লাসে আছি বললে এই বাক্যটা দ্বারা আমার লোকেশন বোঝাচ্ছে। তো লোকেশন বোঝালে কোন ভার্ব দিতে হবে? বি ভার্ব দিতে হবে। এবার আমি ক্লাসে আছি কথাটা কোন কালের কথা? একালের কথা। যেহেতু একালের কথা, তাহলে আমি অনায়াসে বলে দিতে পারি আই এম ক্লাসে, আমি এম ক্লাসে আছি। এখন ক্লাসে ইংরেজি কি, আমি ইংরেজি কি, এই জিনিসটা এখন জানা দরকার নাই। এই জিনিসটা জানা একেবারেই সহজ। আমি জাস্ট তুমি শুধু বাংলাটাকে চালাই যাও, আমি যেভাবে বলছি এভাবে প্র্যাকটিস করে থাকো, এইভাবেই প্র্যাকটিস করে থাকো যে আমি আমি বাংলাদেশের নাগরিক, ইংরেজি কি? সে বাংলাদেশের নাগরিক, তাহলে সে ইজ বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? একজন, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইজ ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর, বাংলাদেশের প্রকৃতি ইজ অনেক সুন্দর। যখনই একজন বোঝাবে, আর ওই কথাটা যদি আমাদের 6টি টার্মস, পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা, যদি এটার সাথে মিলে যায়, সাথে সাথে তুমি ইংলিশ করে ফেলো। আমি যেভাবে দেখেছি এইভাবে ইংলিশ করে ফেলো। দরজাটি খোলা, ইংরেজি কি? দরজাটি ইজ খোলা, কারণ এটা দরজার অবস্থা বোঝাইছে। বিড়ালটি টেবিলের নিচে, বিড়ালটি ইজ টেবিলের নিচে। আমার বন্ধু এই মুহূর্তে বাড়িতে আছে, এই মুহূর্তে আমার বন্ধু ইজ বাড়িতে আছে। আমরা এই মুহূর্তে ঢাকায় আছি, এই মুহূর্তে আমরা আর ঢাকা আছি। আমরা বললে অনেকজন, এটা আমাদের অবস্থান বুঝিয়েছে, বিভার। যেহেতু একালের বিভার, অ্যামিজার দেওয়া লাগবে। আর এখানে এই বাক্যের সাবজেক্ট যেহেতু আমরা, আমরা আনবেবি, এই জন্য আর। এবার তোমরা কমেন্টে জানিয়ে দাও আমার এই কথাটা সবাই বুঝছো কিনা, ভিআইপি আনভিআইপি এই বিষয়টা বোঝা গেছে কিনা। একটু দয়া করে কমেন্টে জানিয়ে দাও এইটা বোঝা গেছে কিনা, যে ভিআইপি আর আনভিআইপি কি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, একটু দয়া করে জানিয়ে দাও যে ভিআইপি আনভিআইপি এই জিনিসটা বোঝা গেছে কিনা। আচ্ছা, এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সাবজেক্ট, আমরা এটা নিয়ে খুবই হেজিটেশন ফিল করি যে আসলে সাবজেক্ট জিনিসটা কি। সহজ কথা, যে বাক্যে যার সম্পর্কে কথা বলা হয়, বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সেটাই সাবজেক্ট। একটি বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সেই কি? সাবজেক্ট। আমি যদি বলি যে নদীর মাছ সুস্বাদু, তাহলে এখানে সুস্বাদু কথাটা কার জন্য আসছে? নদীর মাছের জন্য। তাহলে এই জায়গায় নদীর মাছ, এই টোটাল কথাটাই হলো সাবজেক্ট। আমি যদি বলি যে মাদ্রাসার ছাত্ররা ভদ্র, তাহলে এই ভদ্র কথাটা কাদের জন্য আসছে? মাদ্রাসার ছাত্রদের জন্য। তাহলে মাদ্রাসার ছাত্ররা, এই টোটাল কথাটাই হলো সাবজেক্ট। এখন আমি যদি তোমাকে বলি যে মাদ্রাসার ছাত্ররা, বললে কয়জন বোঝাচ্ছে? নিশ্চয়ই একাধিক বোঝাচ্ছে। তখন আমরা এই সাবজেক্টটাকে কি বলবো? ভিআইপি বলবো না আনভিআইপি বলবো? অবশ্যই এটাকে আনভিআইপি বলবো, কারণ আমরা জানি একের বেশি হলেই আনভিআইপি, আর এক হলেই ভিআইপি। আচ্ছা, সাবজেক্ট মোট তিন ধরনের, যথা আই, ভিআইপি, আনভিআইপি। আমি বারবার রিপিট করছি যে আমাদের শুরুর দিকের 2-3টা ক্লাস তোমাদের একটু বোরিং ফিল হবে, একটু কষ্ট হবে। এই 2-3টা ক্লাস করলেই ইনশাল্লাহ আমাদের জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আমরা অনায়াসেই ইংরেজির এই রাস্তায় হাঁটতে পারবো, আমাদের আর হোঁচট খেতে হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা বিশাল একটা আলোচনাকে, বিশাল একটা লেকচারকে একেবারে সংক্ষেপ করে ফেলেছি, কনস্ট্রাক্টেড করে ফেলেছি শুধু আই, ভিআইপি, আনভিআইপি দিয়ে। কারণ এই জায়গায় সবচেয়ে বেশি হ্যাসেল আমাদেরকে হতে হয় সাবজেক্টের ক্ষেত্রে। যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়, আরও কত কিছু, নানান স্ট্রাকচার। এই সমস্ত স্ট্রাকচারকে খতম করার জন্য আমাদের এই দারুণ টেকনিক, যে আমরা সাবজেক্টকে 3 ধরনে ভাগ করেছি। আই, ভিআইপি কে অনুভূতির ছোঁয়া, মুস্তাসিম
HM শেখ মুস্তাসিম, ভিআইপি হলো একজন, আনভিআইপি অধিক। আচ্ছা, আরেকজন বলেছে অনুভূতির ছোঁয়া, ভিআইপিটা বুঝি নাই। আচ্ছা, ভিআইপিটা না বোঝার কিছু নেই, বারবার বলেছি যখন কোনো সাবজেক্ট দ্বারা একজন কিংবা একটি বোঝাবে। আমি যদি বলি মেয়েটি খুব দুষ্ট, তাহলে এই বাক্যে খুব দুষ্ট কথাটা কার জন্য আসছে? মেয়েটির জন্য। তাহলে এই মেয়েটি হলো সাবজেক্ট। এখন মেয়েটি বললে কয়জনকে বোঝায়? নিশ্চয়ই একজনকে বোঝায়। তাহলে এই মেয়েটি কথাটা ভিআইপি। এবার আমি যদি আমাকে যদি বলে এই বাক্যটা ইংরেজি করো, ইংরেজি কি? মেয়েটি ইজ খুব দুষ্ট। ছেলেটি খুবই ভদ্র। তাহলে এখানে ছেলেটি বলতে কয়টি বোঝানো হয়েছে? নিশ্চয়ই একজনকে বোঝানো হয়েছে। তাহলে ছেলেটি ইজ খুবই ভদ্র। আমি বললাম যে গাছটি খুবই উপকারী, এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী। তাহলে আমাদের জন্য খুবই উপকারী এই কথাটা কার জন্য আসছে? এই গাছটির জন্য। তাহলে এই গাছটি এই গাছটি এই গাছটি এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী। তাহলে সবাই একটু কমেন্টে জানাও দেখি, এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী। তাহলে আমাদের জন্য খুবই উপকারী এই কথাটা কার জন্য আসছে? এই গাছটির জন্য আসছে। তাহলে এই গাছটি কথাটা দ্বারা এখানে কয়টি গাছকে মিন করছে? একটু সবাই কমেন্টে জানাও দেখি। এই গাছটি দ্বারা কয়টি গাছকে মিন করতেছে? এই গাছটি এই শব্দ দ্বারা কয়টি গাছকে মিন করতেছে? একজন বলো দেখি। আচ্ছা, নাজিম ইসলাম, প্রিয় উস্তাদ এই কোর্সটি কত মাস চলবে? আচ্ছা, আমরা এখনো কোর্স লঞ্চ করি নাই, আমাদের ডেমো ক্লাস চলতেছে, পরবর্তীতে তোমাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে। আমরা অল্প সময়ে সর্বোচ্চ 3 মাসের প্লাস হবে না, 3 মাসের কম হবে, এর মধ্যে আমরা ইনশাল্লাহ একটা বাংলাদেশে একটা বিপ্লব ঘটাতে চাই। বাংলাদেশের সমস্ত যত মেথড আছে সমস্ত মেথডের ভুল কনসেপ্টকে আমরা ভাঙতে চাই ইনশাল্লাহ। লেগে থাকো আমাদের সাথে, দেখবা ইনশাল্লাহ। অনেকেই কমেন্ট করেছে একটি একটি, হ্যাঁ ধন্যবাদ। তাহলে এখন যেহেতু এই গাছটি দ্বারা একটি বুঝিয়েছে, সেহেতু এই শব্দটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ভিআইপি। কি বলবো? ভিআইপি। এই গাছটি, তাহলে এখন ইংরেজি বলো। এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী। বাক্যটা দ্বারা কি বুঝিয়েছে? অবস্থা বুঝিয়েছে, মানে গাছের গুণ বুঝিয়েছে। তো গুণ বুঝালে আমরা বলেছি কোনো শব্দ দ্বারা কোনো কথা দ্বারা যখন কোনো ব্যক্তি কিংবা বস্তু কিংবা প্রাণীর দোষ গুণ ভালো মন্দ সংখ্যা বয়স পরিমাণ বোঝাবে, তখন আমরা ওই বাক্যটাকে অবস্থা বলবো। তাহলে এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী, এই কথাটা তারা অবস্থা বুঝিয়েছে। এখন যদি আমাকে কেউ বলে ইংলিশ করতে, আমি কি করব? কোথায় চলে যাব? সরাসরি আমি বিভার্বে চলে যাব। কেন? কারণ বাক্যটা দ্বারা অবস্থা বুঝিয়েছে। এখন আমি বিভার্বে গেলাম, যাওয়ার পরে দেখলাম বিভার্ব 4টা পার্টে বিভক্ত। আমি এই বাক্যটাকে কোন পার্টে নিব? এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী, তাহলে বাক্যটা একাল। এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী ছিল, তাহলে সেকাল। এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী হবে, তাহলে পরকাল। তো যেহেতু এই বাক্যটা একাল, সেহেতু আমাকে কি করতে হবে? বিভার্ব দিতে হবে। কোন কালের বিভার্ব দিতে হবে? একালের বিভার্ব দিতে হবে। একালের বিভার্ব কয়টি? 3টি। কি কি? এম, ইজ, আর। এই 3টার যে কোনো একটা দিতে হবে। এখন আমাকে সিদ্ধান্ত দিবে, কে সিদ্ধান্ত দিবে যে আমি এম দিব নাকি ইজ দিব নাকি আর দিব? এই কথাটা কে বলবে? এই কথাটা বলবে বাক্যে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট আমাকে বলে দিবে আমি এম দিব নাকি ইজ দিব নাকি আর দিব। সাবজেক্ট যদি আই হয় এম দিব, সাবজেক্ট যদি ভিআইপি হয় তাহলে ইজ দিব, আর সাবজেক্ট যদি আনভিআইপি হয় তাহলে অবশ্যই আমি আর দিব। তাহলে এই গাছটি কথাটা দ্বারা একটি বুঝিয়েছে, এই জন্য এটা ভিআইপি সাবজেক্ট, আর ভিআইপি সাবজেক্টের জন্য ভিআইপি ভার্ব ইজ। তাহলে ইংরেজি কি? এই গাছটি ইজ আমাদের জন্য খুবই উপকারী। আমি কি বোঝাতে পারলাম? এই গাছটি ইজ আমাদের জন্য খুবই উপকারী। একটু কমেন্ট করে জানাও দেখি বুঝতে পারছো কিনা। এই গাছটি ইজ খুবই উপকারী। ধন্যবাদ ঈশানুর ইসলাম মাহির, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে এই গাছটি ইজ খুবই উপকারী। ধন্যবাদ তোমাকে। এখন থেকে তোমার ইংলিশ বলাটা এইভাবে হোক, ঠিক আমি যে ফরম্যাট দেখেছি এইভাবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার এই গাছটি ইংরেজি কি? খুবই উপকারী, এটা ইংরেজি কি? এটার জন্য গুগল মামা আছে, এটার জন্য হাজার মাধ্যম আছে এই জিনিসটা জানার জন্য, কিন্তু অ্যাকুরেট বাক্যটা তোমাকে কেউ বলে দিবে না। গুগলের মধ্যে যদি তুমি গিয়ে বাংলা দিয়ে ইংলিশ ট্রান্সলেট আনতে চাও, দেখবা যে অনেক জায়গায় আমরা মিস্টেক করতেছে, এমন ওয়ার্ডস ব্যবহার করবে যে ওয়ার্ডগুলো আসলে আমাদের
ভাষা স্পোকেনে চলে না, লিটারেচারে চলে, কারণ ইংরেজি ভাষার শব্দগুলো 8টা পার্টে বিভক্ত। ইংরেজি ভাষার শব্দগুলো 8টা পার্টে বিভক্ত, 8টা অংশে বিভক্ত। তো এই জন্য বলি এই গাছটি ইংরেজি কি, এটা একেবারেই সহজ, আমরা শিখিয়ে দিব এই গাছটি ইংরেজি কি, একেবারেই সহজ। আমাদের পরবর্তী লেকচারে এটা আসবে, এটা নিয়ে টেনশন ফিল করার দরকার নাই। আমি যে ফরম্যাট দেখিয়েছি, জি হুজুর পানি পানি, জি স্যার বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেকে বলছে জি স্যার বুঝতে পেরেছি, অবশ্যই বোঝাব, না বোঝার কোনো স্কোপ নেই। আর সমস্যাটা হয়েছে আমাদের এটা অনলাইন মাধ্যম, যদি অফলাইন মাধ্যম হতো তাহলে আরো আগেই আরো সহজেই আমরা এটা বুঝিয়ে দিতে পারতাম। অফলাইন আর অনলাইনের মধ্যে বিশাল একটা তফাৎ আছে। তো আলহামদুলিল্লাহ তোমরা লেগে থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু এতটুকু রাখো, ভিআইপি আনভিআইপি আই, দ্যাটস এনাফ। তোমার টেন্সের যত জামালা, তোমার চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে যাদের মাথা ব্যথা আছে, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে, রাইট ফ্রম ভার্বস নিয়ে, ন্যারেশন নিয়ে যত প্যারেশনে আছে, আমরা বলি ন্যারেশন মানে প্যারেশান না, ন্যারেশন মানে প্যারেশান দূর করা। এই জন্য আমরা সবসময় বলি নো স্ট্রাকচার নো হেজিটেশন, ভুল মেথডে বারবার, ইংরেজি শিখতে শিখতে জীবন পার। এই স্লোগানটা তোমাদের মাথায় ধারণ করো, ইংরেজির ভয় আমরা করব জয়। প্রয়োজন মতো গ্রামার জানা আছে তোমার, এখন শুধু দরকার এগুলোর ব্যবহার। আমরা সেই জিনিসটাই দেখাচ্ছি। কোনো স্ট্রাকচার আমাদের ক্লাসে কোনো একটা পড়া তোমাকে মুখস্থ করতে হবে না, একটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, জাস্ট শুধু সর্বোচ্চ মনোযোগী হয়ে আই কন্টাক্ট, মাইন্ড কন্টাক্ট, বডি কন্টাক্ট আমাদের সাথে রেখে শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তোমার ভিতর থেকে ইংরেজি আমরা বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুধু তোমার মনোযোগ দরকার, আর কিছু না। আমি অফলাইনে যখন ইংলিশ কোর্স করাই, আমার ক্লাসে আমি কখনো কোনো বই অ্যালাউ করি না। শুধু আমার ক্লাসে একটা কলম আর একটা খাতা, 3টা খাতা, বাড়িতে একটা খাতা, 2টা খাতা আমার কাছে নিয়ে আসতে হবে। একটা খাতায় লেকচার উঠাবে, আর একটা খাতায় সে বাড়ি কাজ আনবে, আর কোনো কাজ নাই। 3 মাস যদি কেউ আমার সাথে কন্টিনিউ করতে পারে, 3 মাস পরে সেই বলবে যে সে ইংরেজি পারতেছে কিনা। 3 মাস কেন, আমরা তো 2-3টা ক্লাসে সে প্রমাণ করে দেই যে তার থেকে ইংরেজি বলা শুরু। এই যে আজকের ক্লাসে আমাদের ইংরেজি বলা শুরু, এই গাছটি আমাদের জন্য উপকারী। ইংরেজি কি, এই গাছটি ইজ আমাদের জন্য উপকারী। আমরা পরে বলতে পারবো দিস ট্রি ইজ ইউজফুল ফর আস, দিস ট্রি ইজ ইউজফুল ফর আস, এটা আমরা পরে বলতে পারবো। এই গাছটি ইংরেজি আমরা পরে জানতে পারবো, উপকারী ইংরেজি কি জানতে পারবো, আমাদের জন্য ইংরেজি কি, ওইটা জানা একেবারেই সহজ। কিন্তু বাক্যটাকে বাক্যে রূপ দেওয়া, আমি বাংলায় আর ইংরেজি যেটা দিয়েই দেই, কিন্তু বাক্যে রূপ দেওয়া এটা হলো মেইন ব্যাপার। কিভাবে, এই গাছটি, একটু আগে একজন কমেন্টে লিখেছে যে এই গাছটি ইজ, একজন লিখেছে এই গাছটি ইজ খুব উপকারী। তো এখন এটাই কিন্তু বাক্যটা, এই গাছটি ইজ খুব উপকারী। এবার আমি কি করবো, এই গাছটি ইংরেজি এখানে লিখে দিব, খুব উপকারী কথাটা লিখে দিলেই কিন্তু আমার বাক্যটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু বাক্য তৈরি করে ফেলেছি, যার শুধু ওই বাংলা ওয়ার্ডগুলো ইংরেজি লিখে দিলে হয়ে যাচ্ছে। এই যে সাহসিকতাটা তৈরি হওয়া, আমরা এটাই তো পারি না, কলমই ধরতে পারি না ইংলিশ লিখতে গেলে। তো আমাদের সেই জায়গা থেকে আমাদের এই কনসেপ্ট, সাবজেক্ট মোট 3 ধরনের, আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি। তো সাবজেক্ট প্লাস ভার্বের ব্যবহার আমরা বলেছি, আই এর সাথে সবসময় এম হয়, সাবজেক্ট যদি ভিআইপি হয় তাহলে ভার্বও ভিআইপি হবে, সাবজেক্ট যদি আনভিআইপি হয় তাহলে ভার্বও আনভিআইপি হবে। যদি তোমরা এই কথাটা বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, বাংলাদেশের মানুষ গরিব এটার ইংরেজি কি? বাংলাদেশের মানুষ গরিব এটার ইংরেজি কি হবে? একটু কমেন্টে লিখে দাও দেখি। মুস্তাকিম হাসান, হাই আফসোস আমরা কেন স্যারকে আগের কোর্সে পাইনি। মুস্তাকিম তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার যারাই আমার সাথে যুক্ত হয় প্রত্যেক স্টুডেন্টরা আমাকে একই কথা বলে যে স্যার আফসোস আপনাকে কেন আগে পেলাম না। আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো লাগা এবং এটা আমার অর্জন। স্টুডেন্টের এই অনুভূতিটাই আমার অ্যাচিভমেন্ট, এটা আমি মনে করি। তাদের এই কথাগুলো আমাকে অনেক বড়লোক বানিয়ে দেয়। আমি সবসময় মজা করে বলি যে আমি কখনো কোটি টাকা হাতে পাইনি কিংবা নিজ হাতে গণিনি, ভার্চুয়ালি দেখেছি। কিন্তু যখন আমার স্টুডেন্টরা এই কথাটা বলে আমার ক্লাসের পড়ে যে স্যার আমরা হ্যাপি ফিল করতেছি, উই আর সো এক্সাইটেড, তখন এই কথাগুলো মনে হয় যে আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সেরা ধনীদের মধ্যে একজন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মানুষ ইজ গরিব না, ইব্রাহিম রাশিদ, বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশের মানুষ বলতে এখানে আমরা বাংলাদেশের সব মানুষকে বুঝিয়েছি, এই জন্য একের বেশি বুঝিয়েছি। তো একের বেশি হলে আনভিআইপি, তাহলে বাংলাদেশের মানুষ আর, আচ্ছা আমি যদি আর একটু সুন্দর করে বলি, বাংলাদেশের মানুষেরা গরিব, তাহলে বাংলাদেশের মানুষেরা আর গরিব।
তাহলে এটাকে একটু কপি করে আরেকটা বলো দেখি, যে বাংলাদেশের মানুষেরা, কিংবা কি বলতে পারি, বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের মেয়েরা খুবই ধার্মিক, বাংলাদেশের মেয়েরা খুবই ধার্মিক। তাহলে এটা কি হবে একটু কমেন্টে জানিয়ে দাও। আব্দুল্লাল নোমান, বাংলাদেশের মানুষ আর গরিব, ধন্যবাদ তোমাকে, তোমারটা হয়েছে। না মুস্তাসিম, এত অ্যাডভান্স হওয়ার দরকার নেই, এখন তোমাকে ইংলিশ করা দরকার নেই, এখন তুমি শুধু জাস্ট বাংলাই বলো, বাংলাই বলো। যখন ইংলিশ করা লাগবে আমরা বলবো, যখন ইংলিশ করা লাগবে আমরাই বলবো, এখন তোমার ইংলিশ করা দরকার নেই, বাংলাই বলো। বাংলাদেশের মানুষেরা আর গরিব, ধন্যবাদ মোহাম্মদ নাইম, অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড তুমিও গরিব, হ্যাঁ মোহাম্মদ নাইম, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেকেই দেখছি বুঝতে পারছে। তাহলে আমাদের সার কথা, সর্বশেষ কথা হলো যে এক হলে ভিআইপি, একের বেশি হলে আনভিআইপি, আর ভিআইপি সাবজেক্টের সাথে ভিআইপি ভার্ব হবে, আনভিআইপি সাবজেক্টের সাথে আনভিআইপি ভার্ব হবে, আর আই হলে এম হবে। দ্যাটস এনাফ। এতটুকু মাথায় রাখলেই, শুধু এতটুকু মেসেজ যদি মাথায় রাখতে পারো, আমি চ্যালেঞ্জ করলাম প্রতিটা ক্লাস তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। আমি বারবার বলতেছি, আমি গত ক্লাসটাই আজকে আবার নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমাদের 2-3টা ক্লাস, এই ক্লাসটাই 2-3টা ক্লাসে নিতে হয়। এটার আইডিয়াটা নিয়েই আমি আমাদের মূল ক্লাসে মুভ করব, এবং গোটা ইংলিশটাকে আমার সামনে সহজ হিসাবে উপস্থাপন করে ফেলবো। এখন থেকে আমি বলে দিচ্ছি, যা মনে চায় তুমি বলতে থাকো। মেয়েটি মোটা, মেয়েটি ইজ মোটা মোটা, বাচ্চাটি খুব চালাক, বাচ্চাটি ইজ খুব চালাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী খুবই পরিশ্রমী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইজ খুবই পরিশ্রমী, ডক্টর, বাংলাদেশের প্রধানমন্ত্রী খুবই জনপ্রিয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইজ খুবই জনপ্রিয়। নদীর মাছ সুস্বাদু, নদীর মাছ ইজ সুস্বাদু, পুকুরের পানি বিশুদ্ধ, পুকুরের পানি ইজ বিশুদ্ধ, ইসলাম আমার ধর্ম, ইসলাম ইজ আমার ধর্ম, কোরআন আমাদের সংবিধান, কোরআন ইজ আমাদের সংবিধান। এইভাবে তুমি একদম ঠাসায়া ইংলিশ বলতে থাকো বাংলায়, শুধু ভার্বটা ইংলিশ হবে আর বাকি সব হবে বাংলায়। বাংলাদেশের মানুষ আর খুবই গরিব, ধন্যবাদ মেহেদী হাসান সরকার, অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর বাংলাদেশের মানুষ ইংরেজি কি? আমি বলি এটা হানির মতো সহজ, এটা হানির মতো সহজ। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করব যে বাংলাদেশের মানুষ এটা কিভাবে ইংলিশ করতে হয়। আমরা ওখানে ছন্দ আকারে শিখে ফেলবো। বস্তু বেটা অফের আগে বসে খিলখিলাইয়া হাসে, মালিক বেটা অফের পরে মন খারাপ করে বসে। আমাদের ক্লাসটাই হলো, আমরা সবসময় বলি গল্প করি ইংলিশ শিখি, গল্প করে ইংলিশ শিখি, প্রচুর গল্প, প্রচুর গান আমাদের ক্লাসে গাইতে হবে। কিভাবে গাইবে? আমরা প্রেপোজিশন নিয়ে তোমাদের অনেক দুশ্চিন্তা, আমরা গানে গানে প্রেপোজিশন শিখিয়ে দিব। বেশ, বেশে বেশ, সাবাস ইংলিশ, শহর নগর প্রদেশ দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশে বেশ, সময়ের সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজ অবধি, প্রভাত দুপুর গুদুলি রাত, এদের আগে এড বসিয়ে করবে বাজিমাত, সময়ের আগে এড বসে ভাই দিনের আগে অন, দিনের অংশ ভাগে ইং না দিলে মাথা করে বন বন, ফেস্টিভালে এড নাম্বারে ও এড, উইথ হয় বস্তুতে। এইভাবে প্রেপোজিশন শিখবো আনন্দ আর স্ফূর্তিতে, এইভাবে ইংরেজি শিখবো আনন্দ আর স্ফূর্তিতে। আমাদের প্রোনাউন নিয়ে অনেক সমস্যা, আমরা প্রোনাউন গানে গানে শিখে ফেলবো। আমি আমাকে আমার, আমার আমি নিজে, তুমি তোমাকে তোমার, তোমার তুমি নিজে, আপনি আপনাকে আপনার, আপনার আপনি নিজে। বাংলায় আমাদের বিশাল গান, পাশাপাশি এটাকে আবার ইংলিশে কনভার্ট করে প্রোনাউনের ফর্ম দিয়ে আমরা এগুলো শিখে ফেলবো। আই মি মাই 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 সেলফ, ইউ ইউ ইউর, ইয়োরস ইউর সেলফ, ইউ ইউ ইউর, ইয়োরস ইউর সেলফ, ইউ ইউ ইউর, ইয়োরস ইউর সেলফ, উই আস আওয়ার, আওয়ার্স আওয়ার সেলফ। এইভাবে আমরা গানে গানে শিখে ফেলবো। আবার তোমাদের অনেকেরই চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে অনেক সমস্যা। বাংলাদেশের মেয়েরা আর গরিব, হ্যাঁ ধন্যবাদ, বাংলাদেশের মেয়েরা গরিব, ধন্যবাদ। সানজিদা কাউসার, এই ছন্দটা আমি শিখেছি, আচ্ছা ধন্যবাদ তোমাকে। তো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে অনেক মাথা ব্যথা, আমরা বলি যে এই সমস্ত সিলেবাসের সমস্ত টপিকগুলো আমরা বাংলাতেই শিখে ফেলবো ইনশাল্লাহ, গানে গানে। কিভাবে? কমপ্লেক্সে দল দল, কম্পাউন্ডে বার্ড, সিম্পলে ইনস্পাইট অফ, এটাই শর্টে কার্ড, তবে এস সিন হয় যদি কমপ্লেক্সে রয়, এন্ড দ্বারা কম্পাউন্ডে বাট দ্বারা নয়,
বিকজ অফ এ জিরাম দ্বারা সিম্পল হয়। সিম্পল বাক্যে ভার্বের সাথে টু যদি পাও, কমপ্লেক্সে টু এর স্তরে সদেটে বসাও। প্রথম বাক্যের সাবজেক্ট লিখো সদেটের পরে, ক্যান কোড মে মাইট লিখো টেন্স অনুসারে। তবে টু এর সাথে থাকে যদি দীর্ঘদেহী টু, ক্যান কোডের পরে নট টু এর স্থলে সো। তবে কম্পাউন্ডে করার যদি থাকে কোনো টেন্ড, টু এর স্থলে ভেরি লিখো টু এর স্থলে এন্ড। ইফ কিংবা আনলেস যদি কমপ্লেক্সে রয়, বাই কিংবা উইদাউটে সিম্পল হয়। হা বুধকে উইদাউট, না বুধকে বাই। তারপরে ভার্বের সাথে না বুধকে উইদাউট, হা বুধকে বাই। তারপরে ভার্বের সাথে আইএনজি পাই, আইএনজি চাই। তবে কম্পাউন্ডে করার যদি থাকে কোনো টেন্ড, টু এর তবে কম্পাউন্ডে করার যদি থাকে কোনো টেন্ড, হা বুধকে অরবাস, না বুধকে অর বসাও, হা বুধকে এন্ড। এই গান দিয়েই ইনশাল্লাহ আমাদের প্রতিটা ক্লাস গানে গানে শুরু হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ তোমাদেরকে। আমরা আমাদের ক্লাসটা সামনে এগিয়ে নিয়ে যাই। এই পর্যন্ত আমাদের ক্লাসটা, কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের মূল বিষয়টা, যে ভিআইপি অ্যান্ড আনভিআইপি, ভিআইপি আনভিআইপি। এই যে তোমাদের একটা বাড়ি কাজ থাকবে, ভিআইপি সাবজেক্ট, আনভিআইপি সাবজেক্ট। তোমরা খাতাটাকে ল্যান্ডস্কেপে নিয়ে নিবা। এটাকে বলা হয় পোর্ট্রেট স্কেপ। হ্যাঁ, এই খাতাটাকে তোমরা এইভাবে নিবা, ল্যান্ডস্কেপ। এইভাবে নিয়ে, হ্যাঁ, এইভাবে নিবা খাতাটাকে, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপে নিয়ে এই পাশে ভিআইপি, আমি যেভাবে লিখেছি এই পাশে ভিআইপি, ঠিক এই কথাগুলোকে আবার এই পাশে আনভিআইপি করে দিবা। কিভাবে? যেমন গাছটি ইজ, গাছগুলো আর, বাচ্চাটি ইজ, বাচ্চাগুলো আর, মেয়েটি ইজ, মেয়েগুলো আর, আমার কলম ইজ, আমার কলমগুলো আর, আমার বাবা ইজ, আমার বন্ধুরা আর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইভাবে তোমরা বাড়িতে লিস্টিং করবা যতটুকু সম্ভব। বাংলাদেশ ইজ, ক্লাস 10-এর মেয়ে, ক্লাস 10-এর মেয়েটি ইজ, বাংলাদেশের প্রকৃতি ইজ, পুকুরের পানি ইজ। এইভাবে বেবি সাবজেক্ট পাশাপাশি আনবেবি সাবজেক্টটা লিখে তোমরা ইনশাল্লাহ খাতায় প্র্যাকটিস করবা এবং চেষ্টা করবা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। আমি বারবার বলছি, শুধু এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করো, বাকি দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। এরপরে মেকিং সিক্স ফর্মস, আমাদের যেই মিরাকেলটা হলো এখানে, সবচাইতে বড় মিরাকেলটা হলো আমাদের এই জায়গায়, মেকিং সিক্স ফর্মস, যে কিভাবে সিক্স ফর্ম তৈরি করব। তা আমাদের এই ক্লাসে, আমাদের এই কোর্সে আমরা সবসময় বলি যে আমরা কি করব, আমরা প্রতিটা বাক্য, একটি বাক্যকে আমরা 6টা বাক্যে রূপান্তর করব। আই লাভ ইউ, আমরা এখানেই থেমে থাকবো না, আমরা এটাকে কয়েকটা বাক্যে রূপ দিব। আমি ভালোবাসি, আমি ভালোবাসি না, আমি কি ভালোবাসি, আমি কি ভালোবাসি না, আমি কেন ভালোবাসি, আমি কেন ভালোবাসি না, আমি কিভাবে ভালোবাসি, কতবার ভালোবাসি, কার জন্য ভালোবাসি, কখন ভালোবাসি। এইভাবে বাক্যটাকে একাধিক বাক্যে কনভার্ট করা। তা আমরা আপাতত বিভার্ব দিয়ে আমরা মেকিং 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 সিক্স ফর্মস, মানে 6টি ফর্মস, একটি বাক্যকে 6টি বাক্যে কনভার্ট করা। প্রথমত আমরা উইথ আই, আই দিয়ে বাক্যটাকে কনভার্ট করা একটু শিখে নেই। আই দিয়ে, আচ্ছা, তো আমি একজন ছাত্র, আমি ইংরেজি কি? অবশ্যই আই। একজন ইংরেজি কি? এ। আজকে থেকে তোমরা মনে রাখবা, এ নামে কোনো লেটার নেই। এটাকে ইংরেজি ভাষায় ইংরেজরা বর্ণ আকারে এটাকে উচ্চারণ করে এই। সবাই আমার সাথে সাথে উচ্চারণ করো, এই। যেমন আমরা পড়ি, আমরা কি বলি? বেসিক। মৌলিক শব্দের ইংরেজি কি বলি? বেসিক। না, বেসিক নামে কোনো শব্দ নাই। যদি বিশ্বাস না হয়, বাংলা টু ইংলিশ ডিকশনারি প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা ওখানে প্রোনাউন্সিয়েশনে ক্লিক করলে উচ্চারণ চলে আসবে, কিংবা গুগল ওয়েবসাইটে গিয়ে বেসিক প্রোনাউন্সিয়েশন লিখলেই একটা ওয়েবসাইট চলে আসবে ক্যামব্রিজের। ওখান থেকে ব্রিটিশ এবং আমেরিকান দুইটা অ্যাকসেন্টে তোমরা শুনে নিতে পারো এটার উচ্চারণ কি। তো ইংরেজরা এটাকে বর্ণ হিসাবে এ বলে না, কি বলে? এই। যেমন বি, এই, বেসিক, বেসিক। যেমন আমরা বলি কি? এডুকেশন, এডুকেশন। শুনতে কিছুটা মনে হয় যে এরকম, এদিকে আসেন, এরকম মনে হয়, কিন্তু না, এটাকে কি বলে? এডুকেশন, এডুকেশন, বেসিক। আমরা টেবিল ইংরেজি কি বলি? এই যে
কি বলি টেবিল না, টেবিল না, এটা টেবল, সে, লে, ডে, টুডে, 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 ইয়েস্টারডে, টুমরো, ডে, এই প্রচুর পরিমাণে উচ্চারণ করতে থাকো এই। আর এটাকে বলে ঠ না, মাঝামাঝি উচ্চারণ করে কিভাবে ঠি ঠি। তো ইংরেজি ভাষায় 26টি বর্ণের মধ্যে ইংরেজি ভাষার 26টি বর্ণের মধ্যে 3টি বর্ণকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার। কি কি? ফি টি খে, ফি টি খে। ইংরেজি ভাষার 26টি বর্ণের মধ্যে এই 3টি বর্ণকে বলা হয় টাইগার। তো বনের রাজা টাইগারকে যদি কন্ট্রোলিং করা যায় তাহলে অন্য কোনো প্রাণীর আর ভয় থাকে না, কারণ বনের মধ্যে সবচেয়ে বেশি ভয় হলো রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়, বাঘের ভয়। তো এই জন্য বলা হয় ইংরেজি ভাষার 26টি বর্ণের মধ্যে এই 3টি বর্ণকে যদি আয়ত্ত করা যায়, বাকিগুলা একটু একটু ভুল হলেও তোমার ইংরেজি অনেকটা স্মার্ট হয়ে যাবে। এখন তুমি কি শিখবা? এটা পি না, পি না। এটা কি টি না, টি না। এটা কে না। এটা সঠিক উচ্চারণ কি? তার জন্য তুমি একটা খাতা নিবা, খাতাটাকে এইভাবে ধরবা, ধরে আমার সাথে সাথে ফি ঠি খে, ফি ঠি খে, এইভাবে খাতাটা যখন রাইট প্রনাউন্সিয়েশনটা বের হবে তখন দেখবা যে তোমার খাতা এইভাবে মুভ করতেছে, এটা এইভাবে ধুলবে। যেমন ফি ঠি খে, ফি ঠি খে, ফি ঠি খে, প্রচুর বাতাস বের হবে। এটা প না ফ না, ফি ঠি খে। যেমন টেবল, টিচার, টক, টেল, ঠক, টেল, টেক, টেক, টিচার, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, টেক দ্য পেন, টেক দ্য পেন। আমরা বলি পেন, টেক দ্য পেন। আমরা বলি টিচার। এই যে শব্দগুলো আমরা যেভাবে উচ্চারণ করি ইংলিশটাকে, এটা ইংরেজদের কাছে হাস্যকর। কেমন? যে যেমন বাংলা ভাষায় যখন কোনো বিদেশি আমাদের বাংলাদেশে আসে, যখন কোনো বিদেশি আমাদের বাংলাদেশে আসে তখন দেখবা তারা বাংলা ভাষাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না। কি বলে? সবাই কেমন আছেন, সবাই কেমন আছেন, পার্টি কেমন হয়েছে, অসাধারণ। এই অ্যাকসেন্টগুলোতে তারা কথা বলে, আমরা তাদের কথা শুনে প্রচুর হাসি। কেন হাসি? তারা কিন্তু ভুল বলেন নাই, বাক্য কিন্তু ভুল বলেন নাই, তাদের বলার ধরনটা ভিন্ন। আমরাও কিন্তু সবাই কেমন আছেন এই শব্দগুলোই বলবো, কিন্তু বলার ধরনটা অ্যাকসেন্টটা ভিন্ন। আমরা বলবো কি সবাই কেমন আছেন, কিন্তু তারা বলতেছে কিভাবে? সবাই কেমন আছেন, পার্টি কেমন হয়েছে, অসাধারণ। তো আমাদের কাছে তাদের বলা বাংলা ভাষাটা যেমন মনে হয়, অ্যাকসেন্ট ভিন্ন হওয়ার কারণে, ঠিক সেমভাবে যখন আমি ইংরেজদেরকে গিয়ে এই কথা বলবো প্লিজ টেল মি, তখন তাদের কাছেও বাংলাটা ইংলিশটা আমাদের বাংলা ভাষার মতোই মনে হবে, সবাই কেমন আছেন। তারাও প্রচুর হাসবে। তাদেরকে বলতে হবে কি প্লিজ টেল মি, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, ঠি ঠি ঠি, এইভাবে বলতে হবে। তো তার জন্য আমরা কি করি, এই ফি ঠি এই এই তিনটা এই বর্ণগুলোর উচ্চারণকে, প্রনাউন্সিয়েশনকে সুন্দর করার জন্য আমরা তোমাদেরকে কিছু টাং টুইস্টার শেখাবো। আজকে আমি তোমাদেরকে একটা টাং টুইস্টার দিয়ে দিচ্ছি। তোমরা এটা খাতায় নোট করে প্রচুর প্র্যাকটিস করবা। আমি আজকে তোমাদেরকে এই ফি দিয়ে একটা টাং টুইস্টার দিয়ে দিচ্ছি। ফি দিয়ে, হ্যাঁ, এই যে ফি দিয়ে কিভাবে পি ফি, এই বর্ণটার সাউন্ড ক্লিয়ার করবা। আমার সাথে সাথে সবাই বলো প্লিজ, প্লিজ ফর দ্য ফ্যান, প্লিজ put the pen on the paper. এই প্লিজ put the pen on the paper, প্লিজ put the pen on the paper। আমরা শুনেছি যে চাচা চেঁচায়, চাচি চাচা চেঁচায়, চাচা চা চায়, চাচি চেঁচায়, চা চড়াতে চায় না, চাচি চচ্চড়ি চড়ায়।
আমরা এরকম অনেক শুনেছি। তারপর ক দিয়ে আমরা টাং টুইস্টার শুনেছি। কোহিনূর কহিল কাকা কাক কেন কা কা করে, কাকা কহিল কোহিনূর কা কা করা কাকেরই কাজ। এই যে টাং টুইস্টার, সেম ভাবে বাংলায় যেমন টাং টুইস্টার আছে, ইংরেজিতেও প্রত্যেকটা বর্ণের টাং টুইস্টার আছে। আমরা ইনশাল্লাহ এক এক করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ফি দিয়ে একটা টাং টুইস্টার শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে সবাই রিপিট করবা। প্লিজ ফর দ্য পেন অন দ্য পেপার, প্লিজ ফর দ্য পেন অন দ্য পেপার। আমরা জানি খাতা ইংরেজি কি? পেপার না, পেপার না, পেপার বললে হয়ে যাবে মরিচ। খাতা ইংরেজি কি? পেপার। কেন? ফি এর পরে এই আছে, এই 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 ফেই, পেপার। আমরা জানি ইংরেজি ভাষার বর্ণ হলো 26টি, কিন্তু এই বর্ণগুলোর ফোনেটিক্স বা ফোনিক্স সাউন্ড আছে 44টি। এই 44টি সাউন্ড আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো ভাওয়েল সাউন্ডস, আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট সাউন্ড হলো 24টি, ভাওয়েল সাউন্ড হলো 20টি। 20টি ভাওয়েল সাউন্ড আবার দুই ভাগে বিভক্ত, একটা মনোপথং আর একটা ডিপথং। মনোপথং 12টি, ডিপথংয়ে 8টি। যদি এই বিষয়টা তোমরা জানতে চাও, ইউটিউবে গিয়ে তোমরা লিখবা IPA ক্লাস, ইউটিউবে গিয়ে লিখবা IPA ক্লাস, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যাসোসিয়েশন ক্লাস, মানে এতটুকু লিখলে চলে আসবে। IPA ক্লাস লিখলে দেখবা যে হিউজ পরিমাণ ক্লাস তোমার সামনে ব্রিটিশ আমেরিকান টিচারদের ক্লাস চলে আসছে। সেখানে গিয়ে আজকে থেকেই তুমি তোমার মিশনটাকে শুরু করো। ইংলিশকে স্মার্ট করার মিশনে তুমি আজকে থেকেই নেমে যাও, এবং ওখান থেকে গিয়ে প্রত্যেকটা বর্ণের যদি তুমি এই 26টি সিম্বল, ফোনেটিক সিম্বল তুমি আয়ত্ত করতে পারো, তোমার গোটা জীবনের জন্য ইংলিশ স্মার্ট হয়ে যাবে। এবং ক্যামব্রিজ ডিকশনারির প্রতিটা শব্দ তুমি একদম রাইট ফোনিক্সে প্রনাউন্সিয়েশনে উচ্চারণ করতে পারবা, কারণ ক্যামব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারির প্রতিটা শব্দের নিচে ওই শব্দটার সাউন্ডটা লেখা থাকে ফোনেটিক সিম্বল দিয়ে, ওখানে লেখা থাকে, তুমি দেখলেই শব্দের উচ্চারণটা নিতে পারবা। তো যে কথা বলতেছিলাম যে পি দিয়ে আজকে আমাদের টাং টুইস্টারটা কি? প্লিজ ফর দ্য পেন অন দ্য পেপার। প্রথমে তুমি একদম স্লো গিয়ার একে লাগায়া টানবা, প্লিজ ফর দ্য পেন অন দ্য পেপার। আস্তে আস্তে এটাকে গিয়ার আপ করে আস্তে আস্তে স্পিড দিয়ে ঠোঁটে যেন যতক্ষণ পর্যন্ত ঠোঁটের জড়তা না কাটবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকো, প্লিজ পুট দ্য পেন অন দ্য পেপার, 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 পেপার পেপার পেপার, পেমেন্ট পেমেন্ট, পপুলার পপুলার পপুলার, পেমেন্ট আমরা বলি না যে আমি পেমেন্ট করেছি, না পেমেন্ট না, পেমেন্ট। উচ্চারণটা হবে কি? পেমেন্ট। বিশ্বাস না হলে গুগলে গিয়ে কিংবা বাংলা টু ইংলিশ ডিকশনারি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওখানে গিয়ে উচ্চারণ দেখে আসতে পারো, ইংরেজরা ওটাকে কিভাবে উচ্চারণ করে। প্লিজ ফর দ্য পেন অন দ্য পেপার। তারপরে আমরা আগামী ক্লাসে শিখবো টি দিয়ে শিখবো, যেমন টিম told Tina to take 10 tiny tablets down। টি দিয়ে আমরা টাং টুইস্টার শিখবো। একেবারে ইংরেজির 14 গোষ্ঠীকে আমরা ইনশাল্লাহ আয়ত্ত করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমি আর কথা না বলি, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এই পি দিয়ে আমাদের যে টাং টুইস্টারটা, এটা তোমরা আয়ত্ত করে নিও, এবং আগামী ক্লাসে আমরা দু একজন থেকে ইনশাল্লাহ নিব এটা। এবার তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে আমাদের ক্লাস তোমাদের কাছে কেমন লাগতেছে। আমরা যে জায়গায় ছিলাম যে আমরা এখন হলো আমাদের মেকিং 6 ফর্মস, আমরা কিভাবে একটি বাক্য থেকে 6টি বাক্য বানাবো। তো আমি একজন ছাত্র, আমি ইংরেজি হলো আই, একজন ইংরেজি, এটাকে আমরা কি বলছি? বর্ণ হিসাবে এই, কিন্তু শব্দ হিসাবে যখন এই বর্ণটা শব্দ আকারে বাক্যে ব্যবহার হবে, একটি, একজন, একটা, এই অর্থে ব্যবহার হবে, তখন তাকে আমরা এই বলবো না, বলবো আ। খুব সংক্ষেপে আমরা বলবো আ। যেমন একটি কলম, আ ফ্যান, একটি বই, আ বুক, একটি টেবিল, আ টেবল, একটি চেয়ার, আ চেয়ার, একজন শিক্ষক, আ টিচার, একজন গোয়েন্দা, আ স্পাই, একজন বক্তা, আ স্পিকার, একজন দর্জি, আ টেইলর, হ্যাঁ। তারপর একটি মোবাইল ফোন, আ মোবাইল ফোন। মেহেদী হাসান সরকার, ভালো লাগতেছে অনেকেই জীবনে মিষ্টি খাস। ইসমাইল ভাই, মাশাআল্লাহ, বেশ ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তোমাদের রেসপন্সে আমি মুগ্ধ হয়েছি। জি স্যার, বুঝছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আমরা যে কথা বলতেছিলাম যে এটাকে আমরা বর্ণ হিসাবে বলবো এই, বর্ণ হিসাবে এই, যেমন বেসিক,
এডুকেশন, যে আমরা বলি এই তুই ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছিস স্ট্যাটাস না, উচ্চারণটা কি হবে স্ট্যাটাস, স্ট্যাটাস, স্ট্যাটাস। তারপর আমরা বলি বেসিক না বেসিক, বলি এডুকেশন না এডুকেশন। আমরা বলি তুই তো ফেমাস হয়ে গেছিস, ফেমাস না ফেমাস, উচ্চারণটা কি হবে ফেমাস, 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 এইভাবে। আর শব্দ আকারে এটাকে আমরা কি বলবো আ। তাহলে একজন ছাত্র ইংরেজি কি আ স্টুডেন্ট। এবার আমি এখানে এম থেকে কিভাবে আনলাম, আমি একজন ছাত্র বাক্যটা দ্বারা পরিচয় বুঝেছি, এই জন্য বিভাগের কাছে গেলাম, যাওয়ার পরে বিভাগ বলতেছে আমি 4টা পার্টে বিভক্ত, একাল সেকাল পরকাল আদার্স, তুমি কোন পার্টে আসো। তো আমি বাক্যটাকে একটু এক্সপ্লেন করে অ্যানালাইসিস করে বুঝতে পারলাম আমি একজন ছাত্র, এই বাক্যটা একালে আছে, একাল মানে বর্তমানে আছে। তো যেহেতু একালে আছে তো একালের ভার্ব কয়টি 3টি, এম ইজ আর। এবার আমাকে কি করতে হবে এই 3টা থেকে যে কোনো একটা দিতে হবে। এবার আমি এম দিব নাকি ইজ দিব নাকি আর দিব, এই সিদ্ধান্ত কে দিবে, অবশ্যই বাক্যের সাবজেক্ট যে সে দিবে। তাহলে এই বাক্যে সাবজেক্টকে আই, তো আই বলে আমার প্রিয়তমা হলো এম, আই একালে এম কে নিয়ে সে সম্পর্ক করে, আর ইজ ভিআইপির সাথে সম্পর্ক করে, আর আনভিআইপির সাথে। সাবজেক্ট যদি ভিআইপি হয় তাহলে ইজ হবে, আনভিআইপি হলে আর হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমি একজন ছাত্র ইংরেজি কি আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আমরা আগামী ক্লাসে এগুলোর প্রোনাউন্সিয়েশন শিখবো, এটার আরো অনেক সুন্দর উচ্চারণ আছে। আম আ স্টুডেন্ট, আম নট আ স্টুডেন্ট, am I a student, am I not a student, why am I a student, why am I not a student, অনেক সুন্দর উচ্চারণ আছে, আমরা আগামী ক্লাসে শিখবো। এই গেল 1 নাম্বার ফর্ম। তাহলে আমি কি বলতে পারি তোমরা জীবনের প্রথম আজকে বুঝে বলছো আমি একজন ছাত্র ইংরেজি আই এম এ স্টুডেন্ট কিংবা আমার স্টুডেন্ট, জীবনের প্রথম, এতদিন বুঝতা না। আমি যদি আজকের ক্লাসের আগে তোমাদেরকে প্রশ্ন করতাম যে আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট, এটা কিভাবে হলো ব্যাখ্যা করো, পারতা না। কারণ আমাদের দেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো, অধিকাংশ স্টুডেন্ট জানে না যে এম ইজ আর এগুলা দিয়ে কি করা হয়। এম ইজ আর দিয়ে যে পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চাকরি, বিষয়, পেশা বোঝানো হয়, আমাদের অনেক টিচাররাও জানেন না। এটা সত্য কথা, দুঃখজনক হলেও সত্য, অনেক টিচারই জানেন। আমি অনেক টিচারকে কোশ্চেন করেছি কিন্তু বলতে পারিনি। অথচ এই 10টা বিভাগ গোটা ইংরেজি ভাষাটাকে 50% চালায়। তুমি যেদিকে তাকাবা বিভাগ কোথায়, আমাদের আর সামনে 4-5টা ক্লাস করার পরেই তোমাদের এই আইডিয়াটা তৈরি হবে। দেখবা যে বিভাগ ছাড়া কোনো গতি নাই, অবাক হয়ে যাবা যে আমাদের দারুণ যাদের রিয়াজুল জান্নাত 7 নম্বর হলেন, ওমর ফারুক, হাফেজ ওমর ফারুক, আমি ওদেরকে একটা ব্যাচ পড়িয়েছি এখানে 7 নম্বর রিয়াজুল জান্নাত 7 নম্বর হলে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট মাত্র হিপস কমপ্লিট করে জীবনের প্রথম একাডেমিতে আসছে, যাদের ইংলিশ শব্দটা ছাড়া এর বাইরে কিছু জানতো না, শুধু ইংলিশ শব্দটা জানতো। ওদেরকে আমি 3 মাস ইংলিশ শিখিয়েছি। এমনও হয়েছে যে হাফ ইয়ারলি এক্সামিনেশনে ক্লাস 9-এর হাফ ইয়ারলি এক্সামিনেশনের মধ্যে তারা ডায়লগ লিখেছে শুধু বিভাগ দিয়ে, সে 15তে 12 পেয়েছে। এখন দারুণ নাজাতের শিক্ষকের হাতে শিক্ষকদের খাতায় 15 থেকে 12 পাওয়া মানে হলো আমাদের গ্রাম্য প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে 15 থেকে 20 পাওয়ার সমান। কারণ দারুণ নাজাতের শিক্ষকরা যেভাবে হার্ড খাতা দেখে, তাদের হাতে 12 পাওয়া মানে হলো গ্রাম্য টিচারদের কাছে 15 থেকে 20 পাওয়া। তো সে শুধু বিভাগ দিয়ে একটা ডায়লগ লিখে ফেলছে, সে খুবই এক্সাইটেড। এবার তাদের অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষা, এই বার্ষিক পরীক্ষার পরে ওরা এত এক্সাইটেড, মানে এক একটার কি বলবো ভাষায় এক্সপ্লেন করার মতো না, যে কি আনন্দিত হয়েছে। যে ছেলেগুলো আজ থেকে 4 মাস আগে ইংলিশ শব্দটা ছাড়া আর কিছু জানতো না, ওই ছেলেগুলো আজ 4 মাস পরে এসে নিজ যোগ্যতায়, যে হলে এমন হয়েছে যে পাশের ছেলে ওদেরকে গ্রিল, তারপরে চিকেন চাপ ওদেরকে অফার করছে, যে পরীক্ষা আমাকে একটু হেল্প করো, তোমাকে চাপ খাওয়াবো। ওরা এটা নিয়ে খুবই আনন্দ উল্লাস করেছে, আমাকে ফোন দিয়েছে, আমি বাড়িতে ছিলাম। তো এই জন্য বলি যে আমার আত্মবিশ্বাসের জায়গাটা এই জায়গায়, যে যেই ছেলেগুলা শুধু ইংলিশ শব্দটা জানতো ওদেরকে ইংলিশ শিখিয়ে দিছি। এদেরকে তুমি যে কোনো বাক্য দেবে ইংলিশ করে ফেলবে, যে কোনো গ্রামার ছিল ওদেরকে আমি ওদেরকে দিয়ে বিসিএস এর কোশ্চেন সলভ করিয়েছি, পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করিয়েছি, নিবন্ধনের কোশ্চেন সলভ করিয়েছি। আমাদের প্রফেসর প্রকাশনের একটা বই আছে, কি ইংলিশ কম্পিটিটিভ ইংলিশ, এই বইটা থেকে আমি ওদেরকে কোশ্চেন সলভ করেছি। ক্লাস 9-এ পড়ে ওরা বিশ্বাসই করতে পারতেছে না যে সে 40তম 36তম বিসিএস এর কোশ্চেন সে সলভ করে ফেলতেছে।
তার কাছে বিশ্বাসই হচ্ছে না। যে মজার ব্যাপার হলো যে আমাদের এই বছর আলিম পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার ইংলিশ কোশ্চেন নাকি সারা বাংলাদেশে খুব হার্ড হয়েছে, অনেক কঠিন হয়েছে। 200+ প্রতিষ্ঠানে শুধু ইংলিশে ফেল করছে, 200+ প্রতিষ্ঠান, এবং সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ফেল হলো ইংলিশে। দেন তার কিছুদিন পরে আমাদের ফাজিল ফার্স্ট ইয়ার পরীক্ষা গেল, সেখানেও দারুন নাজাতের মতো একটা মাদ্রাসায় পাবলিসিটি অ্যানাউন্স হয়েছে যে এই বছর ফাজিল ইংলিশ পরীক্ষা সর্বকালের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে। তো এই কথাটা শোনার পরে আমি খুব একটু চিন্তিত হলাম যে ইংলিশ তো এমন না যেটা মঙ্গল গ্রহ থেকে আসছে, এটা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, মার্স কিংবা ভেনাস কিংবা ইউরেনাস কিংবা নেপচুন থেকে তো আসে নাই, জুপিটার থেকে আসে নাই, এটা তো পৃথিবীর মধ্যেই আছে, এটা মানুষের মধ্যেই আছে। যেটাকে আমি কঠিন মনে করি, এই জিনিসটাকে তো আরেক দল মানুষ মাতৃগর্ভ থেকে শিখতেছে, মায়ের পেট থেকে বের হওয়ার পরে শিখতেছে। আমেরিকার মুচিরাও তো যে জুতা সেলাই সেও তো ইংলিশে কথা বলে, এটা আবার কঠিন হওয়ার কি আছে। পরে আমি কোশ্চেনটা নিলাম, নিয়ে 9-10 ছাত্রদের কাছে নিয়ে গেলাম, নিয়ে তাদেরকে বললাম চেঞ্জিং, রাইট ফর্ম, ভার্ব, এগুলো একটু অ্যান্সার করো। ওদেরকে আমি বিশ্বাস করাতে পারতেছি না যে এই কোশ্চেনটা ফাজেলের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা নিয়েই দারুণ নাজাতে একটা আলোড়ন হয়েছে, একটা ভীতি প্রদর্শন করা হয়েছে যে এই বছর ফাজেল ফার্স্ট ইয়ার পরীক্ষায় সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে ইংলিশ পরীক্ষা। আর ওরা এটা হাসতে হাসতে অ্যান্সার করে ফেলছে, এবং ওদের বিশ্বাসই করতে পারতেছে না যে ওরা ফাজেল ফার্স্ট ইয়ার পরীক্ষার কোশ্চেন অ্যান্সার করতে পারতেছে, অ্যান্সার করে ফেলছে। দেন আলিম পরীক্ষার কোশ্চেনটা নিলাম 25-এর, এইটা দেখে ওরা হাসতেছে, এইটা কঠিন হয়েছে, এটা কোনো কোশ্চেন হলো? তাহলে যেই ছেলেগুলো 4 মাস আগে একেবারে ইংলিশে কাঁচা ছিল, ওই ছেলেগুলো 4 মাস পরে এসে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া 2টা পরীক্ষার সবচেয়ে কঠিন পরীক্ষা 2টা ইংলিশে, এই প্রশ্নগুলো তাদের কাছে হানির মতো মনে হয়েছে। তো এই জন্য আমার আত্মবিশ্বাসের জায়গাটা হলো এই জায়গাটায়, আমার আত্মবিশ্বাসের জায়গাটা হলো এই জায়গায়। তো আমি এই জন্যই ওভার কনফিডেন্স নিয়ে বলতে পারি যে লেগে থাকো, হাল ছাড়া যাবে না, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। তো আমাদের 6 সময়ের 1 নম্বর বাক্য, আমি একজন ছাত্র, আমার স্টুডেন্ট। এবার 2 নম্বর বাক্যটা কি, আমরা কি করব, এই বাক্যটাকে নেগেটিভ করে দিব, না বোধক করে দিব, আমি একজন ছাত্র না। আমি বুঝাচ্ছি যে কিভাবে 6 ফর্মটা তৈরি করতে হয়, আমি একজন ছাত্র না। এবার ইংলিশটা কিভাবে করব, জাস্ট শুধু 1 নম্বর ফর্মের এই যে ভিভার্বের পরে নট লাগাই দিলেই বাক্যটা ইংলিশ হয়ে যাবে। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট। তোমরা তোমাদের মতো বলো, পরে আমরা অ্যাকসেন্ট ক্লিয়ার করব। 3 নম্বর বাক্য প্রশ্নবোধক, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র। তাহলে এটার ইংরেজি কি হবে, একেবারেই সহজ। এটা কয় নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম ইংরেজি করতে কি করা লাগবে, 1 নাম্বার ফর্মের বিভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম এম, সাবজেক্টটাকে তারপরে নিতে হবে, নিয়ে গেলাম, তাহলে কি হলো এমআই, বাকি যেটা আছে এটা পিছনে রেখে দিতে হবে। তাহলে কি হলো, এম আই স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, এম আই টিচার, এম আই টায়ার্ড, এম আই হিয়ার, আমি কি এখানে, আমি কি একজন শিক্ষক, এম আই স্পিকার, আমি একজন বক্তা, এম আই স্পাই, আমি কি একজন গোয়েন্দা, এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। হয়ে গেছে, মজার ব্যাপার না। তারপরে 2 নাম্বার, আমরা বলি আমাদের 6 সময়ের প্রথম বাক্যটা পজিটিভ, পরটা নেগেটিভ। তাহলে আমি একজন ছাত্র, এটা যেহেতু পজিটিভ, তার নেগেটিভ কি হবে, আমি একজন ছাত্র না, আমি একজন ছাত্র না, এই আমি একজন ছাত্র না, নেগেটিভ। তাহলে এটা কয় নাম্বার ফর্ম, 4 নাম্বার ফর্ম। 4 নাম্বার ফর্ম ইংরেজি করতে কি করতে হয়, 2 নাম্বার ফর্মের ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হয়, সাবজেক্টটাকে তার পরে নিতে হয়, এম আই, আমি কি, বাকি যা আছে তা পিছনে লিখে দিলাম। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না, এম আই নট টায়ার্ড, আমি কি ক্লান্ত না, এম আই নট হিয়ার, এম আই নট ইন ফ্রন্ট অফ ইউ, আমি কি তোমার সামনে না, এম আই নট এট মাদ্রাসা, আমি কি মাদ্রাসায় না, এম আই নট ইউর ফ্রেন্ড, আমি কি তোমার বন্ধু না। এই যে হয়ে গেছে 4 নাম্বার ফর্ম। এবার 5 নাম্বার ফর্ম কি, 5 নাম্বার ফর্ম হলো আমি কেন একজন ছাত্র, আমি কেন একজন ছাত্র। তাহলে কেন ইংরেজি কি, হোয়াই। এই কেন ইংরেজি যে শব্দটা, হোয়াইটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, কেন ইংরেজিটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, হোয়াই। আমরা শিখবো ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড নিয়ে তোমাদের অনেক সমস্যা, এটা আমরা জানি। ফার্স্ট পার্ট যখন তোমরা সিন অ্যান্সার করতে যাও তখন তোমাদের অনেক সমস্যা হয়, কারণ ওখানে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে 5টা কোশ্চেন থাকে, ওই জায়গায় গিয়ে আমরা অনেক কিছু ভুল করি। যে প্রশ্ন করা হয়েছে বাবার নাম কি, আমরা কি করি, বাবার নাম রাখার ইতিহাস তুলে ধরি।
আবার আমরা কি করি প্যাসেজের মধ্যে কি এই কোশ্চেনটার একটা অংশ কোথায় মিলতেছে, যে বাক্যের মধ্যে মিলতেছে ওই বাক্যের শুরু থেকে শেষ অবধি পুরো বাক্যটা আমরা উঠাই দিয়ে আসি। এটা একটা ভুল কনসেপ্ট, ভুল আইডিয়া। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্যাসেজটা আমি ইংলিশটাকে এমনভাবে ধারণ করব, প্যাসেজটা একবার চোখ বুলালেই যেন আমার কি হয়ে যায়, অটোমেশন সিস্টেমে আমার কোশ্চেনের অ্যান্সারগুলো মাথায় কাজ করে। আমরা এটা প্রমাণ দিয়েছি। আমি এই তোমাদের 2025 দাখিল পরীক্ষার কোশ্চেনটাকে বাংলায় কনভার্ট করে আমি দারুণদের প্রলাবনকে দিয়েছি, ক্লাস 9-এর প্রলাবনকে। ওরা প্রত্যেকে 60 থেকে 70 মার্ক বাংলায় দেওয়ার কারণে ওরা নিজেরা অ্যান্সার করতে পারছে, অথচ তাদের এক পৃষ্ঠা কোনো প্রস্তুতি নেই, এই কোশ্চেনটার উপরে কোনো আইডিয়া নাই। তাহলে এক পৃষ্ঠা তাদের পড়াশোনা নাই, তারপরেও তারা 2025 সালের বোর্ড পরীক্ষার কোশ্চেনটা 60 থেকে 70 মার্ক পাওয়ার যোগ্য হয়ে গেছে বাংলায় দেওয়াতে। এখন যদি তোমাদেরকেও দেই তোমরাও পারবা। তাহলে আমাদের কাজ কি, ইংলিশটাকে বাংলায় চিন্তা করার মতো যোগ্যতা অর্জন করা। যে ইংলিশ থাকবে আমার চোখের সামনে ইংলিশ, কিন্তু এটা আমার চোখ এটাকে লেন্স ক্যামেরা দিয়ে এটাকে কি করবে, বাংলায় ট্রান্সলেট করে দিবে। তখন আমার কি হবে, পরীক্ষার হলে কমন আসুক আর না আসুক, ইনশাআল্লাহ A+ না পাই, A গ্রেড পেয়েও আমি পরীক্ষায় ভালো করব। আমার সারা বছরের ঘাম জড়ানো, রাত জেগে পড়াশোনা সব কিছু আমার হাতের মুঠে চলে আসবে, এটা সহজ হয়ে যায়। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ। মাত্র 6 মাস, আমরা বলি কি যে 3 মাস ফাউন্ডেশন আর 3 মাস তোমার সিলেবাস। এই 6 মাসের কোর্সে জীবনের জন্য তুমি ইংলিশ শিখে যাও, আর কোনোদিন তোমাকে কোথাও ইংলিশ পড়তে হবে না। আমি হাঁটা শিখাই দেবো, দৌড় তুমি শিখবা ইনশাআল্লাহ। বিশেষ দিবা যেখানেই যাও, এটা চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমি কেন একজন ছাত্র, তার কেন কথা ইংরেজি ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড নিয়ে তোমাদের যে সমস্যাটা, আমরা এগুলো গানে গানে পড়াইবো। কিভাবে পড়াবো, হু যে যারা কে কারা, হুম যাকে যাদের কে কাকে কাদের কে, হুজ যার যাদের কার কাদের, হাউ যত যেমন যেভাবে, কত কেমন কিভাবে, ওয়ার যেখানে কোথায়, হাউ মেনি যত কত সংখ্যা, হাউ মাছ যত কত পরিমাণ, ওয়েন যখন কখন, হোয়াট যা যা যা, কি কি কি, হুইট যেটি যেগুলো, কোনটি কোনগুলো, হোয়াই যে কারণে কেন কোন কারণে। প্রত্যেকটা টপিক আমরা সন্ধে সন্ধে গানে গানে পড়বো, হিউজ বাক্য তৈরি করবো এগুলা দিয়ে ইনশাআল্লাহ। তো কেন ইংরেজি কি, হোয়াই, এই হোয়াই শব্দটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে, হোয়াই। এরপর এটা কয় নাম্বার ফর্ম, 5 নাম্বার ফর্ম। তুমি 5-এর সাথে 2 মাইনাস করো, থাকে কত, 3। তাহলে আস্তে করে এই হোয়াই লিখে 3 নাম্বার ফর্মটাকে আনে এখানে তুমি লিখে দাও, হোয়াই এম আই আ স্টুডেন্ট, হোয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। বাহ, দারুণ না। হোয়াই এম আই টায়ার্ড, আমি কেন ক্লান্ত। হোয়াই এম আই হিয়ার, আমি কেন এখানে। হোয়াই, হোয়াই আর ইউ ইন ফ্রন্ট অফ মি, তুমি কেন আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি কেন আমার সামনে। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অন দ্য রোড, তুমি কেন রাস্তায় দাঁড়িয়ে আছো। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অন দ্য রোড, অন দ্য স্ট্রিট। হয়ে গেছে 5 নাম্বার ফর্ম, একদম সহজ। কোনো কিছুই তোমার মুখস্থ করা লাগবে না, কোনো কিছু নিয়ে প্যারাশানি নেওয়া লাগবে না, কোনো ডিকশনারি লাগবে না, জাস্ট শুধু আমাদের টেকনিকটা, আমাদের কৌশলটা, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের ট্রিক্সটা শুধু একটু ফলো করো, তাহলে এটা হলো পজিটিভ। আমি কেন একজন ছাত্র, এটা হাবোধক প্রশ্ন। এবার এটাকে আমরা নাবোধক করে দিব, না দিয়ে আমি কেন একজন ছাত্র না। তাহলে কেন ইংরেজি কি, হোয়াই। তাহলে হোয়াই বাক্যের শুরুতে লিখে নিব। নেওয়ার পর এটা কয় নাম্বার ফর্ম, 6 নাম্বার ফর্ম। 6-এর সাথে 2 মাইনাস করলে থাকে কত, 4। আস্তে করে হোয়াই এর পরে 4 নাম্বার ফর্মটা লিখে দাও, হোয়াই এম আই নট আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হোয়াই এম আই নট আ টিচার, আমি কেন একজন শিক্ষক না। হোয়াই এম আই নট হিয়ার, আমি কেন এখানে নেই। হোয়াই এম আই নট ইউর পার্টি, আমি কেন তোমার পার্টিতে নেই। আমি কেন তোমার ক্লাসে নেই, আমি কেন তোমার সাথে নেই। এই যে নানান কথা, সমস্ত কথা তোমার এই একটা সিস্টেমের আইডি দিয়ে সব ইনশাল্লাহ কনভার্ট হয়ে যাবে। এবার তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে আমাদের 6 ফর্মের আইডিয়া তোমরা বুঝতে পারছো কিনা। সিক্স ফর্ম করার আইডিয়াটা তোমাদের বুঝে আসছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। এখন তোমরা এটাকে কপি করে তোমরা একাধিক 6 ফর্ম লিখতে পারবা কিনা ইনশাল্লাহ। তো আমরা এখানে কি করছি, যে আই দিয়ে, এই যে আমরা আই দিয়ে একটা 6 ফর্ম নিয়ে আসছি, এই যে আই দিয়ে উইথ আই। তারপর ভিআইপি দিয়ে একটা 6 ফর্ম নিয়ে আসছি, এবার আনভিআইপি দিয়ে একটা 6 ফর্ম নিয়ে আসছি। এবার তোমাদের কাজ কি, জি বুঝতে পারছি, অনেকেই জি বুঝতে পারছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ইসমাইল ভাই বুঝতে পারছেন। তারপরে ইসলামের শাহজাদি জি, বশির আহমেদ জি আলহামদুলিল্লাহ, জি স্যার বুঝতে পারছি আলহামদুলিল্লাহ।
মোহাম্মদ ইব্রাহিম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসে মনোযোগী আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাত জেগে এখনো আমার সাথে বসে আছো। আমি বিশ্বাস করি অবশ্যই তোমাদের একটা স্বপ্ন আছে ইংলিশ নিয়ে। আমি বারবারই বলি কিছু করার দরকার নাই, তুমি ম্যাজিস্ট্রেট হওয়া দরকার নাই। বিসিএস ক্যাডারের বেতন কয় টাকা? একটা বিসিএস ক্যাডারের বেতন কয় টাকা? সর্বোচ্চ 30, 35, 50 হাজার টাকা। দরকার নাই তোমার এত হিউজ পরিশ্রম করে মাস্টার্স কমপ্লিট করে 5-6 বছর ঘাম জড়ায় বিসিএস ক্যাডার হওয়ার। যা শুধু ইংলিশটা শিখে যাও, পৃথিবীতে তোমার কোনোদিন ভাতের অভাব হবে না, কোনোদিন হবে না। ইংলিশ শিখো, ফাউন্ডেশন মজবুত করো, ইন্টারমিডিয়েট কমপ্লিট করো, আইএলটিএস দিয়ে বিদেশে চলে যাও, দ্যাটস এনাফ। তোমার ক্যারিয়ার বিল্ড আপ হয়ে যাবে, একটা লাক্সারিয়াস লাইফ তৈরি হয়ে যাবে, একটা লাক্সারিয়াস লাইফ তুমি লিড করতে পারবা। শুধু ইংলিশটাকে নিয়ে স্বপ্ন দেখো। এটা ইটস নট আ রকেট সায়েন্স। ইংরেজি একটা রকেট সায়েন্স না, এটা তেমন কঠিন কোনো কিছু না। আমার মতে, আমি আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড পড়াশোনা, আমি যত সাবজেক্ট পড়েছি আমার কাছে মনে হয়েছে আরবির পরে সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হলো ইংলিশ। আর আমি সেইভাবে চেষ্টা করি ওই সহজ করেই এটাকে উপস্থাপন করার জন্য ইনশাআল্লাহ। তো তোমাদের কাজ হলো এবার তুমি কি করবা, এই সিস্টেমটাকেই তুমি এখানে স্টুডেন্টের জায়গায় টিচার দিয়ে দাও, তাহলে 6টা হয়ে যাবে। আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক না, আমি কি একজন শিক্ষক, আমি কি একজন শিক্ষক না, আমি কেন একজন শিক্ষক, আমি কেন একজন শিক্ষক না, তুমি এখানে লাগাই দাও। একজন শিক্ষকের জায়গায় একজন শিক্ষক কেটে লাগাই দাও আমি ক্লান্ত। তাহলে আমি ক্লান্ত, আমি ক্লান্ত না, আমি কি ক্লান্ত, আমি কি ক্লান্ত না, আমি কেন ক্লান্ত, আমি কেন ক্লান্ত না, আই এম টায়ার্ড, আই এম নট টায়ার্ড, এম আই টায়ার্ড, এম আই নট টায়ার্ড, হোয়াই এম আই টায়ার্ড, হোয়াই এম আই নট টায়ার্ড। এইভাবে তুমি প্রত্যেকটাকে ঘুরাও। এবার তুমি বিআইপি দিয়ে করো, সে একজন ছাত্র, তাহলে সে ইংরেজি কি, পুরুষ হলে হি, মহিলা হলে সি, তাহলে একজন ছাত্র ইংরেজি কি স্টুডেন্ট। এবার সে বিআইপি নাকি আনবিআইপি, অবশ্যই বিআইপি। তাহলে বিআইপি হলে এখানে কি দিতে হয়, ইজ দিতে হয়। তাহলে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট। এবার তুমি কি করবা, 3 নাম্বার ফর্ম লিখতে 1 নাম্বার ফর্মের বিভাগটাকে শুরুতে আনতে হয়, সাবজেক্টকে তারপরে নিতে হয়, নিয়ে নাও, নিয়ে লিখে ফেলো ইজ হি আ স্টুডেন্ট, ইজ হি নট এ স্টুডেন্ট, হোয়াই ইজ হি আ স্টুডেন্ট, হোয়াই ইজ হি নট এ স্টুডেন্ট। এরপর তুমি লিখে ফেলো তুমি একজন ছাত্র, যার শুধু এখন সাবজেক্টটা চেঞ্জ হবে, সাথে তার ভার্ব চেঞ্জ হবে। বিআইপি হলে ইজ আসবে, আনবিআইপি হলে আর আসবে। আর এখন শুধু পিছনে বাক্যের যে কর্তা আছে, সাবজেক্ট আছে, তার সম্পর্কে তথ্যটা চেঞ্জ হবে। এখানে আমি একজন ছাত্র, আরেকটা বাক্যে আসবে আমি ক্লান্ত, আরেকটা বাক্যে আসবে আমি উচ্চাকাঙ্ক্ষী, আরেকটা বাক্যে আসবে সে আত্মবিশ্বাসী, আরেকটা বাক্যে আসবে তুমি তুমি দুঃসাহসিক। সমস্যা কি, তাহলে তুমি ইংরেজি কি ইউ, তো তুমি যেহেতু আনবেবি তাহলে আর, দুঃসাহসী ইংরেজি কি অ্যাডভেঞ্চারাস, লিখে দাও, হয়ে গেছে। এবার এটাকে 6টা করে ফেলো, দ্যাটস না। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে এই যে মেকিং 6 ফর্মস। তোমরা 6 ফর্ম করবা, কম করে 20টা 6 ফর্ম তৈরি করবা আই, ভিআইপি, আনভিআইপি দিয়ে। আনভিআইপির মধ্যে আরো একটা সিক্রেট আলোচনা আমাদের রয়ে গেছে, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তোমাদের বাড়ির কাজ থাকবে আনভিআইপির মধ্যে শুধু 2টা ইউ দিয়ে কাজ করবা। কি কি, তুমি এবং আপনি, তুমি এবং আপনি, এই 2টা কথা দিয়ে তোমরা সিস্টেম করবা, তুমি এবং আপনি, এর বাইরে যাওয়া দরকার নাই। আর আজকের যে মূল বিষয়টা ছিল আমাদের, আমরা বলেছি আর্টিকেল, এটা এ না আ। আর্টিকেলের আরো কিছু আলোচনা আছে, এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বলবো। আর্টিকেল নিয়ে আমাদের অনেক সমস্যা, এটা অনেক স্ট্রাকচার মুখস্থ করতে হয়। আমরা এক ক্লাসে আর্টিকেলের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, শুধু সিম্পল একটা ধারণা দিয়ে দেখবা যে আর্টিকেলের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই হলো 6 অনেকে জানাইছে আজাইরা মনে মানে কি বলবো, আচ্ছা এত কিছু চাই না, শুধু সেনাবাহিনী হতে পারলেই ইনশাল্লাহ সকল স্বপ্ন পূরণ হবে। আচ্ছা ঠিক আছে মুস্তাকিম হাসান, তুমি স্বপ্ন দেখতে থাকো, সমস্যা নাই। স্যার আরেকটু বড় করুন, হ্যাঁ বড় করলে তো ফুল স্ক্রিনটা আসবে না। আচ্ছা তোমাদের ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এই যে 6 উইথ আই দিয়ে 6 উইথ ভিআইপি, ভিআইপি দিয়ে। এই উইথ ইংরেজি ভাষার একটা প্রেপোজিশন ওয়ার্ড হলো উইথ। উইথ উইথ শব্দের 3টা অর্থ, সাথে, দিয়ে, নিয়ে, সাথে, দিয়ে, নিয়ে, সাথে, দিয়ে, নিয়ে। এখানে উইথের অর্থ হবে দিয়ে। তাহলে উইথ আই দিয়ে, উইথ ভিআইপি, ভিআইপি দিয়ে, উইথ আনভিআইপি, আনভিআইপি দিয়ে। এখন তোমরা একটু কল্পনা করো তো, ভিআইপি সাবজেক্ট পৃথিবীতে কতটা আছে, আনলিমিটেড, যার কোনো রেস্ট্রিকশন নেই, কোনো সীমাবদ্ধতা নেই। উইথ আনভিআইপি কটা আছে, তাও আনলিমিটেড, হাজার হাজার আনভিআইপি সাবজেক্ট আছে। এবার তোমরা বাড়িতে এটা নিয়ে কাজ করতে থাকো। আচ্ছা আমরা একটু পরের আলোচনা চলে যাই। মেকিং শর্ট 6 ফর্মস, মেকিং শর্ট 6 ফর্মস। আচ্ছা
আচ্ছা, তাহলে মেকিং শর্ট সিক্সম। শর্ট সিক্সম মানে কি? শর্ট সিক্সম মানে হলো কনস্ট্রাক্টেড বা কনস্ট্রাকশন ফ্রম, যেটাকে আমরা বলি যে সিক্সমটাকে আমরা একটু ছোট করে পড়া। কিভাবে বলবো দেখো, এই যে যেমন আমি হই, আমি হই আই এম, আমি হই না আই এম নট, আমাদের সেম ধারণা। আমাদের ফুল সিস্টেমে আমরা যে কথাটা বলেছি সেম কথাটাই এখানে, যার শুধু আমরা এখানে তত্ত্ব দেওয়া বাকি রাখলাম। এই যে তত্ত্ব দেওয়া, আপাতত আমরা এটাকে যার শুধু প্র্যাকটিসের জন্য আমরা বলবো আমি হই আই এম, আমি হই না আই এম নট, আমি কি হই, আমি কি হই এভাবে এম আই, এইভাবে চলে আসবে। আমি কি হই এম আই, এম আই। আমি কি হই না এম আই নট, আমি কেন হই হোয়াই এম আই, আমি কেন হই না হোয়াই এম আই নট। তোমাদের বাড়ির কাজ থাকবে প্রচুর, আগে বাংলা পরে ইংলিশ, প্রথমে খাতায় লিখবা, লিখার পরে এটাকে প্র্যাকটিস করবা। কিভাবে? এইভাবে আমি হই আই এম, আমি হই না আই এম নট, আমি হই এম আই, আমি হই না এম আই নট, আমি কেন হই হোয়াই এম আই, আমি কেন হই না হোয়াই এম আই নট। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ না মুখের জড়তা দূর হবে, যতক্ষণ আটকাবে ততক্ষণ প্র্যাকটিস, 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 মোর প্র্যাকটিস। You have a fruitful result. You must have a fruitful result. ইংলিশে একটা কথা আছে যে প্র্যাকটিস, প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। অনুশীলন, অনুশীলন, বেশি বেশি অনুশীলন। তাহলে এই বেশি বেশি অনুশীলনটা তোমাকে কি দিবে? একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট দিবে, তুমি একটা পরিপূর্ণ ফলাফল অর্জন করতে পারবা। প্র্যাকটিসের বিকল্প আর কোনো কিছু নেই। পাগল হয়ে যেতে হবে, আজকে থেকে পাগল হয়ে যেতে হবে। আমার মনে আছে আমি যখন ইংলিশ শিখছি, যে আমি আমার রাতে ঘুম আসতো না, আমি প্রচুর লিখতাম, প্রতিদিন এক দিস্তা খাতা লিখে ফেলতাম। এই যে সিক্সম লিখে ফেলতাম এক দিস্তা খাতা। হয়তো ওই পরিশ্রমটা আল্লাহ এই তোমাদের সামনে আজকে তোমাদের সামনে দাঁড় করিয়েছে ওই পরিশ্রমটার কারণে। তো এই জন্য বলি প্রচুর পরিশ্রম। তারপর বলবা সে হয় হি ইজ, সে হয় না হি ইজ নট, সে কি হয় ইজ হি, সে কি হয় না ইজ হি নট, সে কেন হয় হোয়াই ইজ হি, সে কেন হয় না হোয়াই ইজ হি নট। ঠিক সেম ভাবে আজকে আমরা যে সিক্সমের আইডিয়াটা দিয়েছি, আমাদের প্রতিটা ক্লাসে প্রতিটা বাক্য প্রতিটা টপিক সিক্সম দিয়ে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। যেমন আমি ভালোবাসি, আমি ভালোবাসি না, আমি কি ভালোবাসি, আমি কি ভালোবাসি না, আমি কেন ভালোবাসি, আমি কেন ভালোবাসি না, আই লাভ ইউ, আই ডোন্ট লাভ ইউ, ডু আই লাভ ইউ, ডোন্ট আই লাভ ইউ, হোয়াই ডু আই লাভ ইউ, হোয়াই ডোন্ট আই লাভ ইউ, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হোয়াই ডু আই ইট রাইস, হোয়াই ডোন্ট আই ইট রাইস। এইভাবে আমরা প্রত্যেকটাই পারবো। আগে আমরা বিভাগটাকে কমপ্লিট করব, এরপরে আমরা সিরিয়ালি আস্তে আস্তে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে তোমাদের আরেকটা বারে কাজ থাকবে শর্ট সিক্সম পড়া। কি দিয়ে? উইথ আই ভিআইপি, উইথ আই দিয়ে, ভিআইপি দিয়ে, দেন আনভিআইপি দিয়ে, আনভিআইপি দিয়ে। এই তিন ধরনের সাবজেক্ট দিয়ে তোমরা কি করবা? শর্ট সিস্টেম তৈরি করবা এবং প্রচুর প্র্যাকটিস করবা। শুধু এক জায়গায় বসে থাকলে হবে না। যেমন আমার বাবা হয়, ভিআইপি, আমার বাবা হয়, মাই ফাদার ইজ, আমার বাবা হয় না মাই ফাদার ইজ নট, আমার বাবা কি হয় ইজ মাই ফাদার, আমার বাবা কি হয় না ইজ মাই ফাদার নট, হোয়াই ইজ মাই ফাদার, হোয়াই ইজ মাই ফাদার নট। এইভাবে প্রত্যেকটা চেষ্টা করবা ভিআইপি আনভিআইপি দিয়ে প্রচুর প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। এবার হলো ফরম্যাট। দেখো ফরম্যাট আমরা এখানে কি নিয়ে আসলাম? অনেকগুলো হ্যাঁ, আমরা এখানে কি নিয়ে আসলাম? আই একটা সাবজেক্ট নিয়ে আসলাম, কতগুলো আনভিআইপি সাবজেক্ট নিয়ে আসলাম, আর কতগুলো ভিআইপি সাবজেক্ট নিয়ে আসলাম। আর একালের ভার্ব কি নিয়ে আসলাম? এম, ইজ, আর। আমরা সেকাল এবং পরকাল অনেক পরে পড়ব, কারণ একাল দিয়ে আগে 14 গোষ্ঠী উদ্ধার করে নিই। তারপরে আমরা শুধু কি করব? যা শুধু এতটুকু বলবো। আমরা সেকালে আলোচনা গেলে বলবো যে এখানে ওয়াজ, ওখানে ওয়ার, এই জায়গায় শ্যাল বি, ওই জায়গায় উইল বি, দ্যাটস এনাফ। 2 দিনে 2টা ক্লাস হয়ে যাবে। কিন্তু আমাদের একালের আলোচনাটা একটু দীর্ঘ হবে, আমরা এখান থেকে সব কিছু আইডিয়া নিয়ে সামনে আগাবো। আচ্ছা, তো এখন আমরা কি করলাম? ভিআইপি সাবজেক্ট নিয়ে নিলাম ভিআইপি ভার্বের জন্য, আর আনভিআইপি ভার্বের জন্য আনভিআইপি সাবজেক্ট নিয়ে নিলাম, এম এর জন্য আই নিয়ে নিলাম। পাশাপাশি আমরা এখানে কতগুলো আইডেন্টিফিকেশন মানে পরিচয়, পরিচয় ওয়ার্ড, তারপর অবস্থা ওয়ার্ড, অবস্থান ওয়ার্ড, তারপর পার্সোনালিটির ওয়ার্ড, তারপরে প্রেশার ওয়ার্ড নিয়ে নিলাম। যেমন টায়ার্ড, এটা অবস্থা বোঝায়, ক্লান্ত। হ্যাপি অবস্থা বোঝায়। অ্যারোগেন্ট অহংকারী চারিত্রিক বৈশিষ্ট্য। অ্যাট হোম বাড়িতে, এটা লোকেশন বোঝায়। ব্ল্যাক কালো, এটাতে রং বোঝায়। আ স্পিকার একজন বক্তা, এটাতে পরিচয় এবং পেশা বোঝায়। আ স্পাই একজন গোয়েন্দা, এটা দিয়ে পরিচয় বোঝায়, পেশাও বোঝায়। এক মাদ্রাসা, মাদ্রাসায় লোকেশন বোঝায়, অবস্থান বোঝায়। ফাইন অর্থ ভালো, অবস্থা বোঝায়। ক্রুয়েল নিষ্ঠুর, পার্সোনালিটি বোঝায়। অ্যাম্বিশাস উচ্চাকাঙ্ক্ষী, চারিত্রিক বৈশিষ্ট্য। কনফিডেন্ট আত্মবিশ্বাসী, চারিত্রিক বৈশিষ্ট্য। অ্যাডভেঞ্চারাস দুঃসাহসী,
চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমি লিখে নিলাম, আর এখানে আমি এখন প্র্যাকটিস করি। দেখো তো, আমি ক্লান্ত ইংরেজি কি হবে? আই এম টায়ার্ড। তাহলে আমি দুঃসাহসিক, আই এম অ্যাডভেঞ্চারাস। এবার তুমি দুঃসাহসিক, ইউ আর অ্যাডভেঞ্চারাস। সে দুঃসাহসিক, হি ইজ অ্যাডভেঞ্চারাস। যার সাথে কি করব? ভার্ব, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা দিব, দেওয়ার পরে ওখান থেকে যে কোনো একটা দিলেই আমার বাক্যটা হয়ে যাচ্ছে। দ্যাটস এনাফ। পুরাই একটা মিরাকেল। কমেন্টে একটু লিখে জানাও তো এই জিনিসটা বুঝছো কিনা, আমাদের এই ফরম্যাটটা বুঝছো কিনা। এবার তুমি প্র্যাকটিস করে থাকো। রোমা নিষ্ঠুর, তাহলে রোমা ভিআইপি, তাহলে রোমা ইজ ক্রুয়েল, রোমা ইজ ক্রুয়েল, রোমা নিষ্ঠুর। তারা উচ্চাকাঙ্ক্ষী, দে আর অ্যাম্বিশাস, দে আর অ্যাম্বিশাস। একটু কমেন্টে জানিয়ে দাও তো এই ফর্মেটটা বুঝে আসছে কিনা। এবার তুমি প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে 6 ফর্ম ট্রাই করো। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি ক্লান্ত না, আই এম নট টায়ার্ড। আমি কি ক্লান্ত? শেষ। বিভাগটাকে শুরুতে নিয়ে আসো, সাবজেক্টটাকে পড়ো। এম আই টায়ার্ড? আমি কি ক্লান্ত না, এম আই নট টায়ার্ড? আমি কেন ক্লান্ত, হোয়াই এম আই টায়ার্ড? আমি কেন ক্লান্ত না, হোয়াই এম আই নট টায়ার্ড? এবার আমি সুখী, আই এম হ্যাপি, আই এম নট হ্যাপি। এম আই হ্যাপি, এম আই নট হ্যাপি, হোয়াই এম আই হ্যাপি, হোয়াই এম আই নট হ্যাপি। আলহামদুলিল্লাহ, অনেকে বসে বুঝতেছি। ধন্যবাদ তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য। আচ্ছা, এবার তোমাদের বাড়ির কাজ থাকবে এই ফরম্যাটটাকে ফলো করে প্র্যাকটিস করে থাকো। প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর প্রচুর করো। এই যে মেয়েটি, মেয়েটি ধরো রনি মাদ্রাসায়, তাহলে রনি ইজ এট মাদ্রাসা। আমি মাদ্রাসায়, আই এম এট মাদ্রাসা। তুমি মাদ্রাসায়, ইউ আর এট মাদ্রাসা। তাহলে ইউ বললে আর, তুমি বললে আর, আমি বললে এম, আর রনি বললে ইজ। পার্থক্যটা কোন জায়গায়? একটা ভিআইপি, একটা আনভিআইপি, আর একটা আই। শুধু এই কনসেপ্টটা আমি বারবার বলছি, শুধু আমাদের সাবজেক্টের এই কনসেপ্টটা ধারণ করতে পারলেই আমরা সফল, এবং আমাদের ইংরেজির পথ চলা সুগম হয়ে যাবে। ইংরেজির ধার আমাদের জন্য উন্মোচন হয়ে যাবে, ইংলিশ শেখার দ্বার, ইনশাআল্লাহ। তাহলে অনেকেই লেখছে, বুঝতে পারছি। তাহলে বুঝে থাকলে এই পিডিএফ পাওয়ার পরে তোমরা এটাতে প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। প্রতিটা শব্দ দিয়ে প্র্যাকটিস করবা। যেমন তুমি অহংকারী, ইউ আর অ্যারোগেন্ট। আমরা অহংকারী, উই আর অ্যারোগেন্ট। তারা অহংকারী, দে আর অ্যারোগেন্ট। এবার এটা দিয়ে 6টা বানাও। তারা অহংকারী, তারা অহংকারী না, তারা কি অহংকারী, তারা কি অহংকারী না, তারা কেন অহংকারী, তারা কেন অহংকারী না। ওই যে আমাদের 6 ফর্মের যে আইডিয়াটা, 1 নাম্বার ফর্মকে 2 নাম্বার ফর্মকে ইংলিশ করতে 1 নাম্বার ফর্মের ভিভার্বের পরে নোট করে দিতে হয়। 3 নাম্বার ফর্ম লিখতে 1 নাম্বার ফর্মের ভিভার্বটাকে শুরুতে আনতে হয়, সাবজেক্টকে তার পরে নিতে হয়। 4 নাম্বার ফর্ম লিখতে 2 নাম্বার ফর্মের ভিভার্বটাকে শুরু আনতে হয়, সাবজেক্টকে তার পরে নিতে হয়। 5 নাম্বার ফর্ম লিখতে হোয়াই লিখে 3 নাম্বার ফর্ম, 6 নাম্বার ফর্ম লিখতে হোয়াই লিখে 4 নাম্বার ফর্ম। এই ফর্মেটটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা দিয়ে 6 ফর্ম প্র্যাকটিস করে থাকবেন ইনশাআল্লাহ। এবার হলো আমাদের লাস্ট প্রেজেন্টেশন হোমওয়ার্ক। তোমাদের বাড়ির কাজ থাকবে কি কি? ভিআইপি অ্যান্ড আনভিআইপি সাবজেক্ট লিখতে হবে। ওই যে একটু আগে আমি যা দেখিয়েছি, যে খাতাটাকে ল্যান্ডস্কেপে নিয়ে এই পাশে ভিআইপি, ওই পাশে আনভিআইপি। মেয়েটি ইজ, মেয়েগুলো আর। ছেলেটি ইজ, ছেলেগুলো আর। ছেলেরা খুব দুষ্ট, ছেলেরা আর খুব দুষ্ট। ঠিক এইভাবে তোমরা ভিআইপি আনভিআইপি সাবজেক্ট লিখে নিজের কনসেপ্টটাকে আরো স্ট্রং করতে হবে, মজবুত করতে হবে। 2 নাম্বার, আই ভিআইপি অ্যান্ড আনভিআইপি দিয়ে ফুল সিস্টেম তৈরি করতে হবে, লিখতে হবে কমপক্ষে 20টি ফুল সিস্টেম লিখতে হবে। লিখে দেন প্র্যাকটিস করতে হবে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সাউন্ড শিখিয়ে দিব, কিভাবে উচ্চারণ করতে হবে। যেমন আমার টিচার, আমার টিচার, আমার টিচার, আমার টিচার। আমরা বলি আমি একজন শিক্ষক, আই এম এ টিচার না, আমরা বলবো আমার টিচার, আমার টিচার, আমার টিচার, আমার টিচার, হোয়াই আমার টিচার, হোয়াই আমার টিচার। আমরা বলি আমি ক্লান্ত, আই এম টায়ার্ড না, I am tired, I'm tired, I'm not tired, am I tired, am I not tired, why am I tired, why am I not tired। আর বলি তুমি একজন শিক্ষক, you are a teacher না, you are a teacher, you aren't a teacher, I am a teacher, aren't you a teacher, why are you a teacher, why aren't you a teacher। আমরা এইভাবে ইনশাআল্লাহ রাইট প্রনাউন্সিয়েশন দিয়ে আগামী ক্লাসে প্র্যাকটিস করব। 3 নাম্বার, আই ভিআইপি অ্যান্ড আনভিআইপি দিয়ে শর্ট 6 ফর্মস লিখতে হবে। শর্ট 6 ফর্ম কোনটা? আমি হই, আই এম, আমি হই না, আই এম নট। সে হয়, হি ইজ, সে হয় না, হি ইজ নট। তুমি হও, ইউ আর, তুমি হও না, ইউ আর নট। আমরা হই, উই আর, আমরা হই না, উই আর নট। তারা হয়, দে আর, তারা হয় না, দে আর নট। আমার বাবা হয়, মাই ফাদার ইজ। ছেলেটি হয়, ছেলেটি ইজ। যারা ছেলেটি ইংরেজি করতে পারবে না, সমস্যা নেই, বাংলা লিখেই চালাই দিবা। ছেলেটি ইজ নট, ইজ ছেলেটি ইজ নট, হোয়াই ইজ ছেলেটি, হোয়াই ইজ ছেলেটি নট, এগুলো লিখে ফেলবো বাংলা দিয়েই।
কোনো কথা নেই। যে আমার একজন স্যার শামীম এস নাইজার খুব মজা করে বলতো যে তুমি বাংলা পড়ো না, কোনো সমস্যা নেই, বাংলাকে কাটচিট করে ইংলিশ বানাই দিবা। তো একদিন মজা করে ক্লাসে স্যার এক ছেলেকে দাঁড় করিয়ে বলতেছে, বলো তো আমি বিয়ে করেছিলাম ইংরেজি কি? ছেলে তো দাঁড়ায় একদম হতভম্ব হয়ে স্যারের চোখের দিকে তাকিয়ে আছে। আমি বিয়ে করেছিলাম ইংরেজি কি? এটা তো পারি না। অনেক চিন্তা করে সে মানে খুবই আপসেট, হতাশ হয়ে স্যারের দিকে তাকিয়ে আছে। তো স্যার অনেক দেখে সে পারতেছে না, তখন স্যার বলছে, স্যার তাকে একটা মাইট দিছে এবং সাথে সাথে জরিপানা। স্যারের একটা বৈশিষ্ট্য ছিল কোনো কিছু না পারলেই সাথে সাথে জরিপানা। আর ওইটার ক্যাশিয়ারও আমি ছিলাম, মানে হিউজ টাকা আমাদের হতো, কালেকশন হতো জরিপানার টাকা, এটা দিয়ে আমরা আবার নাস্তা পানি খাইতাম। আমার একটা করছে ঢাকাতেই, তো পরে সে না পারাতে সাথে সাথে 50 টাকা জরিপানা। এখন স্যার তাকে জিজ্ঞেস করলেন, বলো তো কেন জরিপানা করছি? স্যার পারি নাই। স্যার বললো আবার 50 টাকা জরিপানা। কেন? কারণ সে কেন জরিপানা খাইলো, ফাইন খাইলো, সে এইটারও উত্তর দিতে পারে নাই। তাকে জরিপানা করেছে এই জন্য যে স্যার তাকে বলেছিল, আমাদেরকে বলেছিল যে ইংলিশ না পারলে কোনো সমস্যা নাই, বাংলাকে কাটচিট করে ইংলিশ বানাই দাও। তখন স্যার বলেছিলেন আমি বিয়ে করেছি ইংরেজি কি? করেছিলাম মানে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম হয়, ইডি কি যেন আছে না, ডি ইডি টি, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথাও আছে, যে ডি ইডি টি লাগাই দিলে তো হয়ে যায়। তখন স্যার বলছিল যে তুমি তো এটা করতে পারতাম যে আমি বিয়ে করেছি ইংরেজি কি? আই বিবাহুড। মানে বোঝার কোনো স্কোপ নাই যে স্যার এটা বাংলা বাক্য বলছেন, স্যার কিন্তু আসলেই বাংলা বলছেন, শুনতে মনে হচ্ছে কি ইংলিশ বলছেন। যে আই বিবাহুড, আমি বিয়ে করেছিলাম, আই বিবাহুড, আই বিবাহুড এটি, কিন্তু আসলে কিন্তু এটা না, আই গট মেরিড। ইংলিশটা হবে আই গট মেরিড। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম আমাদের কাজ হলো বাংলা দিয়ে ইংলিশকে চালাই নিতে হবে। ইংলিশ কি ভাষাতে আমরা দেখে দিব ইনশাআল্লাহ, টেনশন নেওয়া দরকার নাই। আজকে থেকে আমাদের ইংরেজি বলা শুরু ইনশাআল্লাহ। জীবনের প্রথম এমন একটা ক্লাস তুমি পেয়েছো। আমরা চ্যালেঞ্জ করে বলি আমাদের এই মেথড একদম বাংলাদেশ ব্যাপী সেরা। তার কারণ আমি নিজে দুর্বল ছিলাম, আমি নিজে ইংলিশে অনেক ক্রাইসিস ছিল, সেই জায়গা থেকে আমাদের এই কোর্স আমি সাজিয়েছি যে কিভাবে দুর্বলদেরকে সবল করা যায়। যারা একেবারে জিরো লেভেলে আছে, যে যাদের শুধু ABC মানে ইংরেজি বর্ণগুলো ছাড়া আর কিছু নাই, আমরা বলি তারাও আই লাভ ইউ যে বলতে পারে সে আমাদের কাছে ইংলিশ শিখতে পারবে। এটা আমাদের চ্যালেঞ্জ। আজকের ক্লাসে হয়তো তোমরা এটা গ্যাস করতে পারছো, আন্দাজ করতে পারছো ইনশাআল্লাহ। 4 নাম্বার, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। আজকে যা বুঝেছো এটাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি ইনশাআল্লাহ প্র্যাকটিসের জন্য এই 6 সম করার জন্য পাশাপাশি তোমাদেরকে আরো একটা PDF তোমাদেরকে দিয়ে দিব। ওই PDFটা হলো এটা, এই যে আমাদের দ্বিতীয় PDF, যেগুলোতে আমাদের ওয়ার্ড মিনিং থাকবে। আমরা তোমাদেরকে অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখ দিব, যেমন আমাদের পেশার ওয়ার্ড, অকিউপেশন ওয়ার্ডস, তারপরে আমাদের পজিশন ওয়ার্ডস, লোকেশন ওয়ার্ডস, পার্সোনালিটির ওয়ার্ডস, কালার ওয়ার্ডস, এগুলোর উপরে আমরা অনেক ওয়ার্ড তোমাদেরকে প্রোভাইড করবো। বেসিক ওয়ার্ডগুলো, ওয়ার্ডেরও কিন্তু ক্যাটাগরি আছে, বেসিক, তারপরে অ্যাডভান্স, নেটিভ, এরকম ক্যাটাগরি আছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপাতত বেসিক ওয়ার্ডগুলো জানার জন্য। পাশাপাশি আমরা যখন কোর্সটা একটু দীর্ঘায়িত হবে, আমরা যখন একটু অ্যাডভান্স হব, ওই অ্যাডভান্স হলে আমরা তখন ইনশাআল্লাহ চেষ্টা করবো বেসিক ওয়ার্ডের পাশাপাশি একটু অ্যাডভান্স ওয়ার্ড শেখার জন্য। যেমন আমরা বলি কি সহজ ইংরেজি কি? আমরা বলি সহজ ইংরেজি কি? ইজি। সহজ ইংরেজি আমরা কি বলি? ইজি। ইজি মানে সহজ, কিন্তু এটা হলো বেসিক ওয়ার্ড, একেবারে নর্মাল ওয়ার্ড। এটার নেটিভ একটা ওয়ার্ড হলো আ পিস অফ কেক। ইংরেজরা, হ্যাঁ, নেটিভ স্পিকার এটাকে কি বলে? ইজি শব্দের আরেকটা ইংরেজি কি? আ পিস অফ কেক। এখন তুমি যদি এটাকে বাংলা বিশ্লেষণ করো, তখন সাধারণ অর্থ হবে কি? কেকের একটি অংশ। কেকের একটি পিস মানে অংশ, কিন্তু না, এটার একটা ফ্রেজাল ওয়ার্ড, এটার বাংলা অর্থ হলো খুব সহজ। আ পিস অফ কেক মানে খুব সহজ। আমরা বলি যে কোনো কিছু যখন খুব সহজ হয়, আমি বলতে পারি ইটস আ পিস অফ কেক ফর মি, এটা আমার জন্য খুব সহজ। মানে ভেরি ইজি না বলে, আমি এটাকে একটা নেটিভ ভাষায় অ্যাডভান্স ওয়ার্ডে বলতে পারি আ পিস অফ কেক। ভেরি ইজি মানে আ পিস অফ কেক, ইটস আ পিস অফ কেক। যা আমরা বলি ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, এটাকে নেটিভ মানে অ্যাডভান্স ওয়ার্ডে আমরা বলতে পারি ইটস আ রকেট সায়েন্স। ইটস আ রকেট সায়েন্স। আর রকেট সায়েন্স অর্থ হলো খুব কঠিন। আমরা বলি যে এটা খুব কঠিন না, ইটস নট আ ভেরি ডিফিকাল্ট। তখন আমরা এটা না বলে আরো স্মার্টলি বলতে পারি ইটস নট আ রকেট সায়েন্স, ইটস নট আ রকেট সায়েন্স। তো আমরা এগুলো নিয়ে অনেক মজা করব। আমাদের অনেক শাব্দিক অনেক মজা আছে, শব্দের অনেক মজার ক্লাস আছে, আমরা এগুলো নিয়ে অনেক মজা করব ইনশাল্লাহ। আমরা মাত্র শুরু করেছি,
তোমরা তো এখনো বুঝতে পারতেছো না যে আমাদের ক্লাসটা, আমাদের কোর্সটা কেমন হবে বা ক্লাসগুলো কত চমকপ্রদ হবে। এই জন্য আমরা অন্যদিকে মুভ করতে পারতেছি না। তোমাদেরকে বোঝানোর জন্য আমরা ক্লাসের মধ্যে এখনো আছি। ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো নিয়ে বিশাল আলোচনা হবে। তো আমাদের মূল কথা কি, ডিটারমাইন্ড টু বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন। দুর্বলদের মজবুত ভিত্তি তৈরি করতে আমরা বদ্ধপরিকর। ইংরেজির ভয়, আমরা করব জয়। যারা ভয় পায় ইংরেজিকে, আমরা আছি তাদের পাশে। প্রয়োজন মতো গ্রামার জানা আছে তোমার, এখন শুধু দরকার এগুলোর ব্যবহার। আর ভুল মেথডে বারবার ইংরেজি শিখতে শিখতে জীবন পার। এই কয়েকটা কথা তোমরা মাথায় রাখবা, ইনশাআল্লাহ বাকি দায়িত্ব আমাদের। এবার এই শীটটা তোমাদেরকে দেওয়া হবে। এই শীটের মধ্যে আমাদের 4টা সেকশনে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, প্রায় 120টার মতো ওয়ার্ড দেওয়া আছে এখানে। তো আমরা এখান থেকে তোমরা এক কাজ করবা, এই একদম 1 থেকে 20 পর্যন্ত 20টা ওয়ার্ড দিয়ে তোমরা সিক্সম তৈরি করার চেষ্টা করবা। আমরা আগামী ক্লাসে এই ওয়ার্ডগুলোর উচ্চারণ শিখাবো, যেন একজন ছাত্র স্টুডেন্ট, একজন শিক্ষক আর টিচার। আমরা ইতিমধ্যে শিখেছি এটা শব্দ হিসাবে এটা উচ্চারণ করতে হয় আ। তাহলে একজন শিক্ষক আর টিচার, একজন আইনজীবী আর লয়ার, একজন পেশাদার উপদেষ্টা আর কনসালট্যান্ট, একজন কৃষক আর ফার্মার, একজন গৃহিণী আ হোমমেকার আর হাউসওয়াইফ, একজন ব্যবসায়ী আ বিজনেসম্যান, একজন ব্যাংকার আ ব্যাংকার, একজন রাজনীতিবিদ আ পলিটিশিয়ান, একজন ডাক্তার আ ফিজিশিয়ান আ ডক্টর, একজন দন্ত চিকিৎসক আ ডেন্টিস্ট, একজন অধ্যাপক আ প্রফেসর, একজন ম্যানেজার আ ম্যানেজার। এইভাবে 20টা ওয়ার্ড দিয়ে সিক্সম করবা এবং প্র্যাকটিস করবা। একজন সাংবাদিক আ জার্নালিস্ট, একজন নাট্যকার আ প্লেরাইট আ ড্রামাটিস্ট, একজন চলচ্চিত্র নির্মাতা আ ফিল্ম মেকার, আ ফিল্ম মেকার না আ ফিল্ম মেকার, যিনি কারিগর তাকে মেকার বলে। একজন পর্যটক আ টুরিস্ট আ ট্রাভেলার আ ভিজিটর, একজন গোয়েন্দা আ স্পাই, একজন উপন্যাসিক আ নভেলিস্ট। এই 20টা ওয়ার্ড দিয়ে তোমরা ফুল সিস্টেম তৈরি করবা এবং প্র্যাকটিস করবা। এখানে অসংখ্য লেকচার, এই প্রত্যেকটা জিনিস আমরা শেষ করবো ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে। আজকে আমরা ক্লাসটা ইতি টানবো এখনই। আশা করছি তোমরা সকলেই আমাদের ক্লাসটা বুঝতে পেরেছো এবং একটু কমেন্টে জানিয়ে দাও কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমাদের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। এই জায়গায় আমরা একটা কথা লিখে দিয়েছি, যত বেশি পড়বো তত বেশি শিখবো, যত বেশি শিখবো তত বেশি জানবো। ইংলিশ ইজ অ্যান অ্যাসেট দ্যাট উইল হেল্প ইউর হোল লাইফ। ইংরেজি এমন একটি সম্পদ যেটা তোমার সারা জীবন তোমাকে উপকার করবে, তোমাকে হেল্প করবে। এই বাক্যটা মাথায় রেখে দিও, ইংলিশ ইজ অ্যান অ্যাসেট দ্যাট উইল হেল্প ইউর হোল লাইফ। ইংরেজি এমন একটি সম্পদ যা তোমার পুরো জীবনে তোমাকে সাহায্য করবে। এই জন্য আমাদের ইংলিশ শেখা দরকার। তো আজকে আর সামনে এগোচ্ছি না, ইনশাল্লাহ আশা করি তোমরা ক্লাস বুঝতে পেরেছো। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আমাদের ক্লাস কে কতটুকু বুঝতে পেরেছো, কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমরা 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। নাজমুল ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ আপনাকে অনেক মিস করতেছি। নাজমুল, এমডি নাজমুল কি আমাকে চিনো কিনা? নাজমুল কি আমাকে চিনো? প্রিয় উস্তাদ পিডিএফটা কখন দিবেন? আচ্ছা, পিডিএফটা আমি এখানে ম্যানেজমেন্টে দিয়ে যাব, ওনারা পিডিএফটা দিয়ে দিবে। নাজমুল ইসলাম, তুমি কি আমাকে চিনো? স্যার আজকের ক্লাসটা খুব ভালো লাগলো। আর মুস্তাকিম হাসান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যদি অফলাইন হতো আরও ভালো লাগতো, অনলাইন তো। আর অনলাইনে এই প্রথম আমি তোমাদেরকে নিয়ে কাজ করা শুরু করছি, এই জন্য হয়তো কিছুটা উলটপালট হবে, কিন্তু অফলাইন হলে আরও চমকপ্রদ হতো। অফলাইন হলে আমরা আরও অনেক মজা করতে পারতাম, অনেক আনন্দ নিয়ে ক্লাসটা করতে পারতাম। অনলাইন হলে অমনোযোগী হওয়ার কোনো সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ ভালো করে বুঝতে পারছি, অনেক ভালো হয়েছে ক্লাস। ধন্যবাদ তোহা চৌধুরী, তোমাদের দোয়াই আমাদের কাম্য। তোমাদের দোয়া এবং তোমাদের ফিডব্যাক নিয়েই আমাদের সামনের পথ চলা সহজ হবে, এটা আমরা আশাবাদী। মুস্তাসিম শেষ, আলহামদুলিল্লাহ। স্যার পিডিএফ কোথায় পাবো? আচ্ছা, পিডিএফের বিষয়ে তোমরা জাহিদ হুজুরকে একটু নক দিবা, হুজুর এটা হয়তো ইয়ে করবে। স্যার ক্লাস কি প্রত্যেক দিন হবে? হ্যাঁ। মোহাম্মদ ইব্রাহিম রাশিদ, আমাদের এই ফ্রি ক্লাসটা আপাতত আরও কয়েকটা দিন একাধারে চলবে ইনশাআল্লাহ। তোমরা আগে নিজেকে নিজে জাস্টিফাই করো যে তুমি ইংলিশ শিখতে পারতেছোই না। যারা দুর্বল আসছো, আমাদের গতকালকের ক্লাসটা আজকের ক্লাসটা
রেকর্ড ক্লাস করে নিও, সর্বোচ্চ মনোযোগী হয়ে তুমি নিজেকে আগে জাস্টিফাই করো। আমিই বলেছি যে আমি 8-10টা ক্লাস নেই, স্টুডেন্টরা আগে আত্মবিশ্বাসী হোক, ওরা যে ইংলিশ পারতেছে বুঝতেছে, যখন এটা তৈরি হবে তখন আমাদের ক্লাসটা নিতে সহজ হবে, তোমাকে কেউ বলতে হবে না, তুমি ক্লাসে বসে থাকাটা তোমার জন্য সহজ হবে। হ্যাঁ নাজমুল ইসলাম ওস্তাদ, প্রথম ক্লাসটা দেখেছি, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তোমার রেসপন্স আমাদের জন্য খুবই কার্যকর। প্রিয় স্যার, স্যার অসম্ভব হেল্পফুল ক্লাস, খুবই উপকারী ক্লাস হয়েছে প্রিয় স্যার। আলহামদুলিল্লাহ, লেগে থাকো, আরও উপকারী হবে, আরও উপকার হবে। সামনের ক্লাসগুলোতে আরও মজার মজার জিনিস তোমাদের জন্য রয়ে গিয়েছে। আমার তো ইনশাআল্লাহ আরও মজার মজার টপিক সামনে আসবে। আর একটা কথা বারবারই বলি, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই কোর্সটি করে আমরা কি কি শিখতে পারবো? আচ্ছা ইসমাইল, এই কোর্সটি করে কি কি করতে পারবা? ইংলিশটাকে বাংলা থেকে ইংলিশে চিন্তা করতে পারবা, ইংলিশটাকে বাংলা চিন্তা করতে পারবা, বাংলাটাকে ইংলিশে চিন্তা করতে পারবা। দেন যদি তুমি একাডেমিক স্টুডেন্ট হও, তোমার এসএসসি যদি হয়, এসএসসির সিলেবাস সহজ হবে, এইচএসসির সিলেবাস সহজ হবে, তোমার 200 মার্কের পরীক্ষার জন্য আর রাত জেগে পড়াশোনা করা লাগবে না। অল্প সময়ে তুমি এটাকে না পড়লেও আমাদের এই কোর্সের পরে দেখবা যে তোমার অল্প পড়াশোনায় তোমার সিলেবাস কভার হয়ে যাচ্ছে, এবং তোমার কাছে আগে যে ভীতিটা ছিল, ভয়টা, এটাকে নিয়ে ইংরেজির যে ভয়, এই ভয়টা ইনশাল্লাহ চলে যাবে। তারপরে তুমি যদি অ্যাডমিশন দাও, বিসিএস দাও, তুমি নিজেই বলবা এই কথাগুলো, যে কথাগুলো আমি এখন বলতেছি, এই কথাগুলো তোমার মুখ দিয়েই বের হবে এক সময়, যদি এই কোর্স তুমি কমপ্লিট করতে পারো, যে স্যার আলহামদুলিল্লাহ আমার জীবনের সেরা একটা পরীক্ষা হয়েছে আপনার কোর্স করার পরে, যে পরীক্ষাটা আমি দিয়েছি। তারপরে যদি আইএলটিএস করতে চাও, তার জন্য তোমার বিশাল সহায়ক হবে। দেন তোমার, আমরা বলি কি যে এটা ইংলিশ নিজে একটা কেরিয়ার, নিজে একটা স্কিল, এটা নিজেই একটা স্কিল, তোমার এখানে একটা স্কিল ডেভেলপ হবে। আর আমরা তো সমস্ত ইনস্ট্রুমেন্ট তোমাদেরকে দিয়ে দিব, তুমি চাইলে এইটাকে আয়ত্ত করে তুমি তোমার কেরিয়ারে ভালো একটা অপরচুনিটি গেইন করতে পারো। স্যার ভালো লাগছে, যারা মনোযোগ দিয়েছে তারা বুঝতে পারছে। আলহামদুলিল্লাহ মেহেদী সরকার, ভালো লাগছে তোমার রেসপন্স। ডালিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, আজকের ক্লাসটা খুব ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে। আলহামদুলিল্লাহ, ট্রান্সলেট করা খুব ভালো করে বুঝতে পারবো, আরও অনেক সুবিধা হবে। হ্যাঁ মোস্তাকিম হাসান, ট্রান্সলেট করা না শুধু, তোমরা এই তোমাদের গ্রামার সিলেবাসের যে টপিকগুলা, যেগুলাকে তোমরা স্ট্রাকচারে পড়ো, আমি সাইফুল ইনশাল্লাহ তোমাদেরকে এই জিনিসগুলা বাংলায় শিখিয়ে দিব, আর কোনো স্ট্রাকচার তোমার শেখা লাগবে না। এই যে বললাম না, চেঞ্জিং সেন্টেন্সের গান শোনালাম, যে যদিও বাংলাদেশ ম্যাচটি ভালো খেলেছিল, তবুও তারা ম্যাচটি হেরেছিল। বাংলাদেশ ভালো খেলেছিল কিন্তু ম্যাচটি হেরেছিল, ভালো খেলা সত্ত্বেও বাংলাদেশ ম্যাচটি হেরেছিল। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাংলায়, এটাকে আমরা ইংলিশ করা শিখে ফেলবো। নো স্ট্রাকচার, নো হেজিটেশন, কোনো স্ট্রাকচারে যাবো না। এবার আমার সামনে যে বাক্যটা আসবে, আমি এটাকে বাংলায় জানি, এটা আমি পড়লেই বাংলা বুঝে ফেলবো, সাথে সাথে এটার প্রতি উত্তর কি হবে, তার অল্টারনেটিভ বাক্যটা কি, ওইটাকে আমি এনে ইংলিশ করে দিব। যেমন আমাকে বলা হলো যে ছেলেটি লম্বা, আমাকে বলা হলো যে ছেলেটি লম্বা, আমাকে বলছে এই বাক্যটা নেগেটিভে বলার জন্য, মানে আমি নেগেটিভে বলবো কিন্তু বাক্যের অর্থটা চেঞ্জ হবে না, সে যে লম্বা এই কথাটা চেঞ্জ হবে না। আমি কি বলবো? ছেলেটি লম্বা, এটা নেগেটিভ কি হবে? ছেলেটি খাটো না। তা আমার এখানে স্ট্রাকচার শেখার কি আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটা তার অল্টারনেটিভ ওয়ার্ড দরকার নাই। ছেলেটি লম্বা, দ্য বয় ইজ টল। এবার ছেলেটি খাটো না, দ্য বয় ইজেন্ট শর্ট, হয়ে গেছে। দেখছেন না, কেন আমি স্ট্রাকচার শিখবো? কেন আমি স্ট্রাকচার শিখবো? আমার দরকার নেই তো, আমি জাস্ট বাক্যটা বুঝি, এটার অল্টারনেটিভ বাক্য আমি নিজেই লিখে ফেলবো। তো এটা আমি ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসের আমি ইনশাল্লাহ প্রমাণ দিব। এই যে ন্যারেশন নিয়ে তোমাদের যে পেরেশান, এই পেরেশান আমি দূর করবো বাংলা দিয়ে, নো স্ট্রাকচার, একটা স্ট্রাকচারও ভুলে লিখবো না ইনশা আল্লাহ। কোনো বই পড়তে হবে না, আমরা তোমাদেরকে আমাদের কোর্স শুরু হলে একটা পিডিএফ দিয়ে দিব, রেইমন্ড মার্ফির লেখা এসেনশিয়াল গ্রামার ইন ইউজ, এই বইটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, এই বইটা শুধু প্র্যাকটিস করবা, দ্যাটস এনাফ। ইংলিশ টু ইংলিশ ভার্সন আমাদের ইনশাল্লাহ, আমাদের কোর্স শুরু হওয়ার প্রথম দিক থেকেই তোমরা একটা বই তোমরা পড়বা, ইংলিশ টু ইংলিশ ভার্সনে বই পড়বা। যখন এই বইটা পড়ার যোগ্যতা হবে, তখন তোমার আর ইংলিশে ভয় থাকবে না ইনশাল্লাহ। এখন তো ইংরেজি বই দেখলেই তোমার শরীর কাঁপে, টোল্ড হবে না। মেহেদী হাসান, দ্য বয় ইজ এন টল। আচ্ছা তুমি এটা নেগেটিভ, যদি এইভাবে নেগেটিভ করো তাহলে কি হয়েছে? ছেলেটা লম্বা না, তার মানে তো নেগেটিভ মানে এটা না, ছেলেটা খাটো না। তুমি নেগেটিভটা এমনভাবে বলতে হবে যেন বাক্যের অর্থটা পরিবর্তন না হয়। তো ছেলেটা খাটো না বললে কি বোঝায়? খাটো না হলে কি হবে? লম্বা হবে, খাটের বিপরীতে লম্বা। দ্য বয় ইজ এন শর্ট, এটা লিখে দিলে হবে। স্যার কে এটা? শাহানাস টুম্পা, স্যার ক্লাস
কি লিখছো আমি তো বুঝতে পারতেছি না। মুস্তাকিম আজান স্যার, আপনার পড়ানোর স্টাইলটা খুব অসাধারণ, এমনভাবে আমাকে আগে কেউ পড়ায়নি। আলহামদুলিল্লাহ। এই বাক্যটা, এই কথাটা আমার প্রত্যেক স্টুডেন্ট থেকে আমি পাই, যেখানে আমি পড়িয়েছি সবাই এই কথাটাই বলে যে আপনার সহজ এবং সাবলীল ভাষায় আপনার ক্লাসগুলো উপস্থাপন হয়। তো এটাতে আমি খুব হ্যাপি ফিল করি, যার কারণে প্রচুর পরিশ্রম করে তোমাদের জন্য এই ক্লাসের ডিজাইনগুলো করা হয়। এই যে আমরা তোমাদের আজকের ক্লাসটা পুরোটা, গত ক্লাসটা আমার পিডিএফটা অন্যরকম ছিল, এই ক্লাসটাকে আবার আমাকে কি করতে হয়েছে, আজকে সারাদিন লাগাইয়া ওই ক্লাসটাকে আবার পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশন তৈরি করতে হয়েছে একটা একটাকে ধরে। গত ক্লাসে পিডিএফটা একরকম ছিল, আজকের ক্লাসে কিন্তু এটা পাওয়ার পয়েন্টে একদম ভেঙে 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 সারাদিন লাগাই এটা ডিজাইন করতে হয়েছে। কারণ অফলাইনের শীটের ডিজাইনগুলো একরকম আর অনলাইনের ডিজাইনগুলো অন্যরকম। এই যে ডিজাইনগুলো করা লাগছে, অনেক সময় ধরে পরিশ্রম করতে হয়েছে যে কত সহজে এটাকে উপস্থাপন করা যায়। তো তোমাদের রেসপন্স যদি পাই, ইনশাল্লাহ আরো সহজ হবে আশা করি। তোমাদের ফিডব্যাক যত ভালো হবে, যদি দেখি তোমাদের উন্নতি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, তোমাদের লেভেলটা, ভীতি দূর হচ্ছে, তাহলে আমাদের ক্লাসগুলো সামনে আরো সুন্দর হবে। আমি উৎসাহিত হব, ইন্সপায়ার হব, সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসগুলো আরো চমকপ্রদ হবে ইনশাল্লাহ। আমাদের ক্লাস নিঃসন্দেহে চমকপ্রদ। তোমরা দু একটা ক্লাস গেলেই দেখবা যে আগামী ক্লাসে যারা করবা তারা ইনশাল্লাহ অপেক্ষায় থাকো, একটা সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আজকে আর কথা বাড়াচ্ছি না হুজুর, ইংলিশে তেমন কোনো সমস্যা নাই, শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলোতে একটু সমস্যা আর বানান খুব ভুল হয়। আচ্ছা নূর মোহাম্মদ, ইংলিশে তেমন কোনো সমস্যা নাই না? নূর মোহাম্মদ, তুমি আগামী ক্লাসে আমাকে নক দিবা, দেখি তুমি তোমার ইংলিশের সমস্যা আছে না, এটা একটু ওপেন হার্ট সার্জারি করবো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা কোনো টপিকই না। আমরা বলি কি যে বড়টাকে বিয়ে করলে ছোটটা এমনিতে শালি হয়ে যায়, তাহলে যদি শালি পেতে চাই তাহলে আমার কাজ কি, বড়টাকে বিয়ে করে ফেলি। আর যদি আমি কি করি, বড়টাকে বিয়ে না করে ছোটটাকে বিয়ে করি, তাহলে আমাকে নতুন করে শালিকা বানাতে হবে। তাহলে আমার কাজ কি, যে বড়টাকে বিয়ে করলে ছোটটা এমনিতেই অটোমেশন সিস্টেমে শালি হয়ে যায়, তাহলে আমার কাজ কি, শালি পেতে হলে, শালিকা পেতে হলে বড়টাকে বিয়ে করে ফেলতে হবে। তো এই জন্য আমরা কি করি, সবসময় আমরা কি করি, যে সবচেয়ে বেশি মাথা ব্যথা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে স্টুডেন্টদের, আমরা এই জন্য গ্রামার সিলেবাস পড়াতে গেলে সর্বপ্রথম এটাই পড়াই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাই পড়াই, এবং অনেক মজা করে পড়াই, কোনো স্ট্রাকচার ছাড়া বাংলা দিয়ে, শুধু বাংলা কথাগুলোকে কনভার্ট করে আমরা শিখিয়ে দিই। নাজমুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ওস্তাদের পরিশ্রমের যা যা দুনিয়া আখিরাত দান করুক, আমিন। আল্লাহ কবুল করুক। ইংরেজি রিডিং রাইটিং কি করা উচিত? আচ্ছা ইসমাইল, তোমার রাইটিং আমাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, রিডিংটাও ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা এখন থেকে তুমি ধরে নিতে পারো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন আমরা দিবে, তো দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আরো পরামর্শ সামনের ক্লাসগুলোতে পাবো ইনশাআল্লাহ। লেগে থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের সুন্দর জীবন, ভবিষ্যৎ জীবন কামনা করছি। প্রত্যেকের পড়াশোনায় আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক, এবং প্রত্যেকের কঠিন পড়াগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিক। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো ইনশাআল্লাহ। আগামী ক্লাস 8টায় আমাদের আগামী তৃতীয় ক্লাসটা শুরু হবে। সবাই ইনশাআল্লাহ আশা করছি প্রত্যেকে উপস্থিত থাকবা। আগামীকাল ইনশাআল্লাহ দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি।